ভাই, এই কাহিনীটা হচ্ছে আসাদ ভাইয়ের কাহিনী। উনি আপনার বেশ আগের কাহিনী আর কি, এটা 80 দশকের কাহিনী, লাইক 88, 89 এরকম একটা সময়ের কাহিনী। বাবর রোডে ঘটেছিল, মোহাম্মদপুর বাবর রোড। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, উনি নিষেধ করেননি কিছু বলতে, সেই জন্য আপনি নামটা বলে দিলেন জায়গাটা। আচ্ছা, এই বাবর রোড নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু এই জন্যই বললাম যে মানে পুরো মোহাম্মদপুর নিয়ে আছে। জি, মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, হ্যাঁ সেটাই। তো বাবর রোডের ওই বাসাটার কাহিনী হচ্ছে, বাসাটা অনেক পুরনো ছিল রাসেল ভাই, এবং পাকিস্তান আমলের বাসা। তো আসাদ ভাইয়ের যে দুলা ভাই, উনি ওই বাসাটা মানে ওনাদের ইসে থেকে কিনে নেন আর কি, তার ফ্রেন্ডের কাছ থেকে বাসাটা কেনার পরে ওনাদের ছিল বাসাটা যখন উনি কেনেন, বাসাটার অলরেডি অনেক ভগ্ন দশা, মানে বাসার অবস্থা খুব একটা ভালো না, ওখানে নতুন করে দালান তুলতে হবে আর কি, এছাড়া ওখানে থাকার মতো অবস্থা নেই। তো আসাদ ভাইয়ের রেসপন্সিবিলিটি পড়ে ওই বাড়িটাতে থাকা, এবং বাড়িটা ওরা যখন ভেঙে তৈরি করবে, এবং পুরো দায়িত্বই আর কি ওনার দেখাশোনা করা, ওনার দুলা ভাইয়ের বাড়ি। তো উনি যখন ফার্স্ট যায় ওখানে, তখন বাসাটা এমন একটা জায়গায় পড়ছে, বাবর রোডের এমন একটা অংশে, মানে হুমায়ুন রোডের কাছাকাছি, ওই জায়গাটা বেশ অন্ধকার এবং মানুষজন একদমই থাকে না, প্রায় নির্জন হয়ে যায় রাতের বেলা। এরকম জায়গা কিন্তু বাবর রোডে এখনো আমার ধারণা আছে, আমার ধারণা আছে, আসলে আছে, এখনো আছে। তো ওই জায়গাটা এরকম অন্ধকার হয়ে যায়। তো রাতের বেলা উনি আসছে, নর্মালি উনি থাকতে হচ্ছে বেইলি রোডের কাছে, বেশ মানে বিজি একটা এলাকা, ওখান থেকে এই অন্ধকার জায়গাটা এসে ওনার ভালো লাগছে না আর কি। তো রাতের বেলা উনি আপনার দেখা যাচ্ছে যে সময় কিভাবে কাটাবে এরকম চিন্তা করে উনি চিন্তা করলো যে একলা ওই বাসায় বসে না থেকে উনি শ্যামলী সিনেমা হলে সিনেমা দেখতে যায়। আচ্ছা, তো উনি সিনেমা দেখে রাত 9টা থেকে 12টা, এই গভীর রাতে লেট নাইট শো ছবি দেখে উনি শ্যামলীর থেকে ব্যাক করে আসতে থাকেন। তো উনি যখন আসেন, পুরো রাস্তা নর্মালি আসেন, এসে যখন নাকি উনি আপনার ইসে ঢুকেন আর কি, বাড়িটার যে গলিতে ঢুকেই উনি বেশ একটা ধাক্কা মতো খান, কারণ উনি দেখছেন যে ওই বাসার ঠিক দুই পাশে কতগুলো কুকুর মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাসাটার দিকে তাকিয়ে আছে। না ঘেউ করছে, লাইক কেউ একজন আছে, কাউকে দেখে কুকুর চিৎকার করছে। এখন উনি এটা দেখে একটু মনে করেন যে বাসায় কি কেউ ঢুকলো, আমার দায়িত্বে রেখে গেছে বাসা, বাসায় মানে মানুষজন, আজে বাজে মানুষ যদি ঢুকে, এই একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে মানে খারাপ মানুষ যদি ঢুকে। তবে 80 দশকের ওই সময়টাতে তখনও এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হয় নাই রাসেল ভাই, যে খালি বাসা পেলেই মানুষ ঢুকে পড়তো। তো এসব চিন্তা করে উনি লাস্টে কিছুক্ষণ চিন্তা করে বাসা ঢুকবে কিনা, উনি হেঁটে ওখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের কাছে যায়, ওখান থেকে সিগারেট কিনে নিয়ে উনি আবার আসে, এসে দেখে যে ঠিকই কুকুরগুলো এখন ওইখানে দাঁড়ায় আছে, ঘেউ করে, আবার গড় করতেছে। তো উনি একসময় আস্তে আস্তে হেঁটে বাসার কাছে যায়। বাসার কাছে যখন যায়, কুকুরগুলো ওনাকে দেখে মানে দেখা যায় গড় করছে, মানে জিনিসটা হচ্ছে কুকুর উল্টা চিৎকার করার বদলে ওনাকে দেখে যেন সাহস ফিরে পায়, এরকম একটা ব্যাপার কুকুরের। তো উনি আস্তে করে যে ওই বাসার মূল গেটটা খুলে, মানে ওই যেটা নর্মাল যে লোহার গেট ছিল, ওটা খুলে উনি আস্তে আস্তে ঢুকে, এবং ওনার বুকের ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করতে থাকে। মনে হচ্ছে একটা খালি বাড়ি, যেগুলো দরজা জানালা মানে কিছুগুলো খোলা, ভেতরের দিকে কাঠের জানালা, তার মধ্যে কাঁচ লাগানো, এবং কয়েকটা জানালা খোলা, এবং উনি ওই খোলা জানালা দিয়ে ভেতরে দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে আবছা কিছু দেখা যায়, মানে মনে হচ্ছে যে ঘরের ভেতরের শ্যাডো টাইপের কিছু, এরকম মনে হচ্ছে, এবং একটা ভ্যাপসা গন্ধ। এরকম খালি বাড়িতে কখনো যদি আপনি যান রাসেল ভাই, আপনার কাছে কিন্তু মনে হবে যে বাড়ির ভিতরে আলাদা একটা প্রাণ আছে, বাড়ির নিজেরই একটা প্রাণ আছে। খুবই ভালো কথা বলেছেন যে আপনি বাড়ির ভিতরেও বাড়ির নিজের একটা ক্যারেক্টার আছে বাড়ির ভিতরে। এটা সত্যি কথা রাসেল ভাই, আমরা যখন বাড়ি করি, আমি আমাদের বাসা পুরো খালি করে ফেলছি, একতলা বাসা, সেখানেও কিন্তু আমি যখন ঢুকছি আমার মনে হচ্ছে কিছু একটা বেরোবে ঘরের ভেতর থেকে, এরকম একটা ফিলিংস। আমার নিতান্ত পরিচিত একটা বাসা, সেখানেও আমার এরকম মনে হয়েছে। তো উনার এই জিনিসটা উনি যখন বলে, উনার এই ফিলিংসটা আমি বেশ ভালো মতো বোধগম্য হয়েছে আমার। তো এরকম হলে উনি সিঁড়িতে তারপর উঠে যায়। তো সিঁড়িগুলা মোজাইকের সিঁড়ি, উনি বলছে যে বেশ মানে নকশা করা ছিল, সেই পাকিস্তান আমলের বাড়ি। উঠে উপরে উঠে গেছে। তো উনি যখন নাকি দোতলায় যায়, দোতলায় যে উনি যে রুমটার মধ্যে থাকছে আর কি, যেখানে ওনার আমার একটা চৌকি রাখছে, উনি টেবিল রাখছে থাকার জন্য, যে উনি লাইট জ্বালার পরে মানে ওনার সেট আপ করে সবকিছু রেখে ঠেকে উনি বসে থাকে, কিছুক্ষণ বসে থেকে এক সময় ঘুমানোর চিন্তা করে। তো যখন বাতি নিভাই দিয়ে উনি শুয়ে পড়ছে, তো কিছুক্ষণ শুয়ে চিন্তা করতেছে যে এরকম কুকুর, এবং কুকুর ডাকতেছে অনবরত, কিন্তু কুকুর ডাকছে।
তো কুকুর কেন ডাকে বা বাসাটা খালি ভয় পাচ্ছে, বুঝবে তো ভয় একটু মনে ওনার ধরছে, কারণ উনি জানে যে এই বাসাগুলোকে নাকি পাকিস্তান আমলে যখন যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী নাকি এগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে তৈরি করছে এবং বিভিন্ন রকমের মানে অত্যাচার এসব বাড়ির মধ্যে হয়েছে। তো এগুলো একটু ভয় পাচ্ছে। তো একসময় উনি হঠাৎ করে খেয়াল করে কিছুক্ষণ পরে হঠাৎ মনে হয় একদম নিস্তব্ধ হয়ে যায় পুরো জায়গাটা। আচ্ছা, মানে কোনো কুকুরের শব্দ নাই, অ্যাজ ওয়েল অ্যাজ ঝিঝি পোকা বা যে কোনো রকমের শব্দ, পুরোটাই নিস্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে একদম চুপচাপ একটা এনভায়রনমেন্ট। তো এরকম শব্দ শুনে উনি বেশ অবাক হয়ে যায়, এরকম কেন, মানে এরকম হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, মানে একটা অস্বস্তিকর ফিলিংস। এই সময় খুবই স্বাভাবিক, মানে সেটাই তো। হ্যাঁ, উনি হঠাৎ করে শব্দ পায়, ঝনঝন, মানে কিছু একটা পড়তেছে নিচে, মানে হাড়ি পাতিল এগুলো কিছু পড়তেছে। হ্যাঁ, এরকম শব্দ। মানে অবাক হয়ে যায়, ঘটনা কি হাড়ি পাতিল নিচে থাকার কথা না। উনি করে কি হাঁটে, এটা বের হয়ে আস্তে আস্তে সিঁড়িতে নামতে থাকে নিচের দিকে। সিঁড়িতে নামতেছে, তখন মনে হচ্ছে মানুষের কোলাহল, লাইক কি কি ঝগড়া করতেছে, মানুষ কি কি বলতেছে, একটা মহিলার কণ্ঠ এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাঁড়ি পাতিল এগুলো নাড়া হচ্ছে। হ্যাঁ, এরকম একটা কথা, মানে মহিলার কণ্ঠস্বর শুনতেছে উনি রীতিমতো, যে কথা বলতেছে, কি কি চিৎকার করে করে এটা সেটা বলতেছে। তো উনি করে কি আস্তে আস্তে হেঁটে যায় যে, এবং উনি ওই জানলার সামনে দিয়ে শুনতেছে যে অন্ধকার ঘরের ভেতর থেকে শব্দগুলো আসতেছে। ঠিক আছে, তো ওখানে লাইটও নাই, কিছু নাই। উনি জানলা দিয়ে আস্তে করে তাকায় ভেতরে, বাসাটার ভেতরে, দেখে যে ওখানে মনে হয় কোন একটা কিচেন বা কিছু আছে, সেখানে কিছু নাড়াচাড়া হচ্ছে, মানুষের আবহাওয়া বুঝতে পারতেছে। তারপরে কেউ মানে কিচেনে কাজ করতেছে মহিলা, এবং অন্ধকার, অন্ধকারের মধ্যে কিভাবে একজন মানুষ স্বাভাবিক মানুষের কাজ করার বড় একটা হাড়ির মতো দেখতেছে, এরকম পাতিলের মতো নড়তেছে ওখানে। হ্যাঁ, এবং কথা বলতেছে সেই মানে অস্পষ্ট শব্দ, হ্যাঁ, যে এটা এইভাবে ফেলাই দিছি, এরকম হতেছে, হেরা আসবে, এই ধরনের কথা। তো উনি না খুব ভয় পেয়ে যায়। উনি ভয় পেয়ে করে কি, এক সময় মানে চলে যাবে কি ভাবতেছে, এই সময় কি মনে করুন দরজাটা ধাক্কা দেয়, ওই যে দরজা দিয়ে রুমে ঢোকা, দরজাটা যখন ধাক্কা দিয়ে উনি করে দরজা খুলে দেখে ভিতরে কোনো শব্দ নেই, পুরা নিস্তব্ধ হয়ে গেছে ভিতরে। তখন ওনার গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে, যে আমার কাছে খুব অদ্ভুত লাগে, হ্যাঁ, যে কি হচ্ছে, যে ভিতরে এরকম শব্দ পেলাম এসে। এবং উনি যখন নাকি পাঁচ সিঁড়িতে উঠে আসছে, তখন শুনতেছে পুরুষ কণ্ঠের চিৎকার, যে কেউ কিছু গালি দিতেছে, দিতেছে, মানে জঘন্য অবস্থা। তো উনি না খুব ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে বাড়ির মধ্যে কোলাহল শুরু হয়ে গেলে হলো। উনি উপর থেকে তাকালো নিচে, তাকায় দেখে মনে হলো 3-4 জন মানুষ দাঁড়ায় আছে এবং তারা চিৎকার করতেছে ভেতরে, মানে ওই রুমের ভেতরে। এবং উনি যখন নাকি কিছুক্ষণ তাকায় আছে, হঠাৎ করে দেখে যে ওটার মধ্যে কেউ ওনার দিকে তাকাইছে উপরে, এবং উনি এটা দেখে দৌড় দিছে ওনার রুমের দিকে। ছেড়ে যখন দৌড় দিছে, রুমের মধ্যে ঢুকে তাড়াতাড়ি দরজা লাগাই দিছে, তখন শুনতেছে যে ওনার রুমের যে জানলার পাশ থেকে কেউ হাসতেছে, মানে এটা পুরুষ কণ্ঠের হাসি। এবং উনি প্রচন্ড ভয় পায় এবং কাইন্ড অফ সেন্সলেস এর মতো হয়, মানে পুরো সেন্স চলে যায় না, ওনার কিছু সেন্স থাকে। উনি চুপচাপ বালিশে মুখ গুজে শুয়েছিল এবং উনি সারা রাত এইসব শব্দ শুনতেছিল, বিভিন্ন রকমের চিৎকার, চেঁচামেচি, এই ধরনের ব্যাপার স্যাপার, এবং কেউ কাউকে মারতেছে, এরকম মানে প্রচন্ড অমানসিক গড়গড় এরকম শব্দ মনে কিন্তু শুনতেছে রাত্রেবেলা। তো যখন নাকি ফজরের দিক হয়ে যায়, আজানের শব্দ হয়, তখন আস্তে আস্তে সব চলে যায়। এবং উনি সকালবেলায় ওই যখনই একটু আলো ফুটছে, ওই বাসার থেকে ওনার মানে মানি ব্যাগ যা আছে নিয়ে ওখান তলপি হয়ে দৌড় দিয়ে বের হয়ে যায় এবং আর কিছু বলে না। ওনার দুলাভাইকে বলে এইসব ঘটনা, যে এই জিনিস দেখছে। তো ওনার দুলাভাই বলে যে আসলে আমার উচিত হয় নাই তোমাকে থাকতে দাও, কারণ ওই বাসার অনেক ইতিহাস আছে, ওইখানে যে ফ্যামিলি ছিল তাদেরকে পুরাই মার্ডার করা হয়েছিল, পাকিস্তান আর্মি এসে মার্ডার করছে, এবং তারা ওখানে ক্যাম্প করেছিল, অনেকগুলো বাড়ি ওখানে ক্যাম্প করেছিল। আরেকটা বাড়িতে আমার খালুই রিনোভেট করছিল, আপনাকে মনে হয় আমাকে বলেছিলেন। রাইট রাইট রাইট। ওই জায়গাটা নাকি পুরোপুরি এই ধরনের এরকম হন্টেড জায়গা। এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে, আমি লাল যখন আসছি তখন দেখছি অনেকগুলো নতুন নতুন দালান রাসেল ভাই। বাট স্টিল আমি কিন্তু রাতের বেলা ওখান থেকে চলাফেরা করতে গেলে, গভীর রাতে যদি কখনো ওই জায়গায় যাই, আমি আস্তে করে মোটরসাইকেল থামায় দাঁড়ায় দেখি, একটু ফিল করার চেষ্টা করি যে পরিবেশ কি আগের মতো আছে কিনা ওখানে। বাহ, চমৎকার চমৎকার লাগলো বাবু ভাই আপনার এই ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভাইয়ের কাছে তার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি বলবো, যে এই ঘটনাটি আসলে মানে আমার কাছে যখন প্রথম আমি শুনেছি, অনেক আগে থেকে আমি এটা শুনেছি, তবে বিষয়টা আমার কাছে খুব শিলি মনে হতো, যে ভূতে ফ্যামিলির মতো প্রোগ্রামে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো, এটা আমার কখনো মনেই হয়নি। কিন্তু মানে রিসেন্টলি মানে আমি ইন্টারনেট ঘাটতে ঘাটতে
একটা ইনফরমেশন পাওয়ার পরে তখন আমি ওটার সাথে একটা মিলানোর চেষ্টা করলাম, বিশেষ করে প্যারালাল ইউনিভার্স আসলে আছে কিনা বা থাকলেও সেটা কিভাবে আছে সেটা নিয়ে একটু এই চেষ্টা করলাম। তখন এটার সাথে ঘটনার সাথে একটু মিলাইলাম। রাসূল ভাই, পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জীবকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন আমরা অনেকে যদিও মনে করি যে মানে হাজব্যান্ড ওয়াইফ এই জোড়া কিনা, না আসলে কিন্তু না। অনেকে আছে বিবাহই করেন না বা একাধিক বিবাহ করেন, এদের ক্ষেত্রে কিন্তু এক জোড়া কিন্তু হয় না। আসলে এক জোড়া বলতে যেটা বোঝায় যে অনুরূপ একটা কপি। কিন্তু রাসূল ভাই, আমি এখানে বসে আছি, আপনি ওখানে বসে আছেন, আমাদেরই ঠিক আর একটা কপি কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। তো এটা একটা প্যারাল ইউনিভার্সের একটা ধারণা আর কি, যেটা যদিও সুস্পষ্ট এই বিষয়ে কিছু নাই, কিন্তু তারপরেও মানে এটা যে একদম মানে কেউ এটা অস্বীকার করেন না, কিন্তু আল্লাহই ভালো জানেন যে এটা কিভাবে আছে। তো এই রিলেটেডই রাসূল ভাই এখন যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমার যে দাদা বাড়ি সেটা ফরিদপুর জেলার বোয়ালমারী থানাতে। তো ওইখানে মানে আমি আমার বেশ কিছু আত্মীয় স্বজনদের কাছে একটা ঘটনা মাঝে মাঝেই শুনতাম, ওনারা সেটা বলতেন। সেটা হচ্ছে যে প্রায় 78 বা 79 সালের দিকে রংপুর থেকে একজন ব্যক্তি ওখানে আসেন। তো আমরা যেটাকে রাসূল ভাই যে কামলা বলি, যে মানে ডে লেবারার আর কি, যারা ফসল কাটার মৌসুমগুলোতে সাধারণত তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, ফসল কাটেন, আবার ওই মৌসুম শেষ হলে তার যার বাড়িতে ফিরে যান। তো ওনার বাড়ি ছিল রংপুরে। তো উনি খুব ভালো কাজ করতেন, কিন্তু খুব সবসময় মন খারাপ করে থাকতেন। তো একবার মানে উনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়ির মালিক ওনাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার সবসময় মন খারাপ থাকে, মন খারাপ কেন থাকে? তখন উনি একটা অদ্ভুত বিষয় শেয়ার করেন। তো সেই বিষয়টি হলো রাসূল ভাই, ওনারা 2 ভাই ছিলেন, উনি ছিলেন বড় ভাই। তো ছোট ভাই বড় ভাই দুইজনই বিবাহিত ছিলেন, ওনার 2টা সন্তান ছিল। তো উনি ছোট ভাই বড় ভাইয়ের ঘরও ছিল আলাদা। তো ওনার কথা অনুযায়ী একদিন উনি ঘুম থেকে উঠে মানে দেখেন যে ওনার ঘরটা কেন যেন অপরিচিত লাগছে, মানে এই ঘরটা ওনার না। তো উনি ঘর থেকে বের হয়ে এসে দেখেন যে উনি ওনার ছোট ভাইয়ের যে ঘর সেটাই শুয়ে আছেন। তো ওনার স্ত্রীকে ঘুম থেকে দেখে তোলেন, বলে যে কি ব্যাপার, রাতের বেলা কি আমাকে ছোট ভাই, তুমি এবং আমি কি ছোট ভাইয়ের ঘরে চলে আসছি নাকি? তো বলে না, ছোট ভাইয়ের ঘর তো এটা না। আর ছোট ভাই কেন, মানে ছোট ভাই কেন, তুমি তো ছোট ভাই, তো অন্যজন তো বড় ভাই, আর এই ঘর তো তোমারই ঘর। তো উনি খুব অবাক হন যে কি বলে, আমি বড়, আমি নাকি ছোট, এবং এই ঘর নাকি আমার, এতদিন ধরে আমি এই ঘরে বসবাস করছি, এই ঘরটা নাকি আমার। তখন উনি এইটা শুনে খুব মানে নিজেই মানে খুব আঘাত পান যে বলে কি। তখন উনি বলেন, ওনার আবার 2টা সন্তান ছিল, উনি ওনার স্ত্রীকে বলেন আচ্ছা ওরা কি ঘুম থেকে উঠেছে, ওদেরকে ডাকো। তখন বলে যে ওদেরকে ডাকবো, ও তো মানে বড় ভাইয়ের সাথে ঘুমায়। বড় ভাইয়ের সাথে ঘুমাবে কেন? বলে মানে কেন, ওটা তো তার বাচ্চা, তার সাথে ঘুমাবে না? বলে না, এই বাচ্চা তো আমার। তখন তার স্ত্রী বলে যে এই বাচ্চার একজনের বয়স 5 বছর, একজনের বয়স 7 বছর, তোমার হয় কেমন, তোমার আমার বিয়ে হয়েছে তো 1 বছর। তখন উনি তো মানে খুব অবাক হন এবং রীতিমতো বাসাবাড়িতে ঝগড়াঝাটি শুরু করে দেন। এবং আশ্চর্য বিষয় রাসূল ভাই দেখেন, ওই 2টো বাচ্চা বাইরে বেরোয় এসে তাকে চাচা চাচা বলছে। তো এইটা দেখার পরে মানে বাড়ির সব লোকজন একটা মানে ডিসিশনে আসেন যে এই রাতের বেলা কেউ হয়তো বা জিনে ধরেছে বা এমন কোন ঘটনা ঘটেছে যে সে পাগল হয়ে গেছে। আচ্ছা। তো উনি যাই হোক বাড়ির লোকদের সাথে ঝগড়াঝাটি করে চিন্তা করেন যে যাক, সূর্য উঠে গেছে, এখন মাঠে যেতে হবে। ওই সময় ফসল কাটার মৌসুম ছিল তার এলাকায় ওই সময়। তো উনি ফসল কাটার জন্য, আমরা যেটাকে মানে কাঁচি বলি আর কি, কাঁচি নিয়ে উনি মাঠে গিয়েছেন ফসল কাটার জন্য। ধানও পাক ধরেছে। এখন উনি যেই ক্ষেতে ফসল কাটা শুরু করেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছে এই করো কি। কেন? বলে যে আমার ক্ষেতের ফসল তুমি কাটছো কেন, তুমি তোমার খেতে যাও। বলে কি বলো, আমার এই ক্ষেতে আমি ফসল লাগাইলাম, বড় করলাম, পাক ধরেছে, এখন আমি ফসল কাটবো না? বলে না, এই ক্ষেত তোমার না, এই ক্ষেত আমার, তোমারটা ওই পাশে। এখন এইটা বলার পরে উনি তো রীতিমতো তার সাথে ঝগড়া জুড়ে দেন। তখন এক পর্যায়ে হাতাহাতি মারামারিও হয়। তখন তারা ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে দেন, নালিশ করেন। চেয়ারম্যান সবাইকে মানে ডাকে, উভয় পক্ষকে। তো সব কথা শুনে তখন চেয়ারম্যান বলে যে সব তো ঠিকই আছে, ওই জমি তো তোমার নয়, তোমার জমি তো অন্যটা, এটা তো সবাই জানে। তো বলে যে তুমি তোমার দলিলটা নিয়ে আসো।
তখন বলে যে হ্যাঁ আমার দলিলেও আমার নামই আছে, এই জমিটা আমার। সত্যি আসলে দলিলটা আনার পরে উনি যদিও ক্লাস 6 পর্যন্ত পড়েছিলেন, দেখে যে আসলে দলিলে কিন্তু ওই জমিটা ওনার নয়। আচ্ছা, ওইটা কিন্তু ওই যে ওই কৃষকটা যে জমিটা দেখিয়ে দিয়েছে সেটাই তার। এটাতে উনি আরো অবাক হন এবং চেয়ারম্যান থেকে শুরু করে সবাই এই সিদ্ধান্ত উপনীত হয় যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে রীতিমতো একজন বদ্ধ পাগল, তাকে অবশ্যই এখন মানে পাগলাগারোতে পাঠাতে হবে। আচ্ছা, তখন তাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, জোর করে সেখানে পাঠিয়ে দেওয়া। সে বলে আমি পাগল না, কিন্তু তার যে আচরণ ছিল, এই অদ্ভুত টাইপের আচরণ, এত কিছু পরিবর্তিত হয়ে যাওয়া, আসলে এটা তো আমরাও তো বলবো যে আসলে তার মাথা খারাপ হয়ে গেছে, এরকম যদি আমাদের সামনে এরকম ঘটনা ঘটতো। তো পাবনায় যখন তাকে রেখে আসা হয় রাসেল ভাই, কিছুদিন যাওয়ার পর তার পরীক্ষা নিরীক্ষা বা আচার আচরণ, কথাবার্তা সবকিছু শুনে মানে ওখানকার যে ডাক্তাররা ছিলেন তারা নিশ্চিত হন যে উনি মানে সম্পূর্ণভাবে একজন সুস্থ ব্যক্তি। এবং ওই মানে হসপিটালের তরফ থেকে তার ফ্যামিলিকে চিঠিও লেখা হয়, যে সময় তো মোবাইল এরকম ছিল না, চিঠি লেখা হয় যে আপনার এই রোগী সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তাকে এসে আপনারা নিয়ে যান। কিন্তু রাসেল ভাই অনেকবার চিঠি লেখার পরও মানে বাড়ি থেকে না কেউ আর আসেনি। তখন যেহেতু একজন সুস্থ লোককে কতদিন আটকে রাখা যায়, সেটাই তখন ডাক্তার সাহেবরা বলেন আপনি যেহেতু সুস্থ, আপনি তো নিজেই পথ চিনে বাড়ি যেতে পারবেন, তা আমরা আর আপনাকে আর রাখতে চাচ্ছি না, আপনি চলে যান। তখন ওনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু উনি আসলে পরিবারের সদস্যদের এই আচরণে এতটা মনে কষ্ট পেয়েছিলেন, উনি আর বাড়িতে ফিরে যান নাই। আচ্ছা, উনি এই ফরিদপুর অঞ্চলে চলে আসেন, সেখানে এসে এই কামলার কাজ শুরু করেন, ডে লেবারার যে কামলা আর কি, এটা শুরু করেন। তো রাসেল ভাই উনি ওনার কাজে কর্মে কিন্তু কোনো ছিল না, একদম স্বাভাবিক, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ মানে সবকিছু ঠিকঠাক ছিল, সবার খুব প্রিয় পাত্র, এবং মানে কাজে ফাঁকি দেয় না এই হিসাবে তার একটা যথেষ্ট সুনাম ছিল আর কি। তার নাম ছিল হলো মানে এলাকায় তার ময়না নামে চিনত আর কি, হ্যাঁ ময়না নামে চিনত, তার নাম ডাক নাম ছিল ময়না, তো এই নামে তাকে চিনত। তো রাসেল ভাই একদিন মানে স্থানীয় ওনার সাথে সাথে যাদের সাথে উনি কাজ করতেন, আরো যারা মানে কামলা যারা ছিল, একদিন ফসল মানে কাটছিলেন উনি, কাটতে কাটতে মানে সবার সাথে গল্প করছে, কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ মানে তার আশেপাশে যারা ছিলেন তারা ফিল করলেন যে এতক্ষণ এই ময়না আমাদের মধ্যে ছিল, এখন আর সে নাই। আচ্ছা, কোথাও নাই, কোথায় গেল, কি হলো, তার কোনো হদিসই আর পাওয়া গেল না, মুহূর্তের মধ্যে সে নাই। মানে এরপর থেকে রাসেল ভাই ওই ময়নার আর কোনো হদিস পাওয়া যায়নি। তো সবাই বলে যে জিনে তাকে নিয়ে গেছে, এটা ওই স্থানীয় ভাবে সেটা প্রচলিত যে মাঠের ভিতর থেকে জিন তাকে মানে উধাও করে নিয়ে গেছে বা তাদের দেশে নিয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসেনি। তো রাসেল ভাই সে যে ঘটনাগুলো বলেছিল, পরবর্তীতে ওই স্থানীয় একজন লোক তার দেয়া ঠিকানা অনুযায়ী যে যাদেরকে বলেছিল তার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, সব তো একজন গিয়েছিল, যে উনি যে কথাগুলো বলেছিল সবগুলোর কিন্তু সত্যতা পেয়েছিল তারা, যে হ্যাঁ আসলে সত্যি সত্যি তার বাড়িতে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তাকে পাবনা হসপিটালে পাঠানো হয়েছিল, ফ্যামিলির লোকজন তাকে আর আনতে যায় নাই, তারপর সেখানে চলে আসছে। এই যে রাসেল ভাই তার সাথে এই ঘটনাটা ঘটে যাওয়া, হঠাৎ করে তার উধাও হয়ে যাওয়া, এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে দেখলে আমরা একটা জিনের কাজটা যাবে এরকম মনে করতে পারি যে একটা মানসিক একটা সমস্যা হতেই পারে। রাসেল ভাই 2008 সালে একজন স্প্যানিশ মহিলার সাথে একটা ঘটনা ঘটেছিল স্পেনে, যে উনি হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে চাদরটা গায়ে শুয়ে আছেন, যে রাত্রে যে চাদরটা পরে শুয়েছিলেন, সকালে উঠে দেখেন না সেটা অন্য চাদর। তো উনি মনে করছেন হয়তো বা হতেই পারে, সে ভুলে গেছে। তারপর রাসেল ভাই সে যখন অফিসে যায়, 20 বছর ধরে সে একটা অফিসে চাকরি করছিলেন, অফিসে গিয়ে দেখে সেই যে রুমে বসতেন, সেই রুমের বাইরে একটা অন্য ব্যক্তির নেম প্লেট লাগানো আছে। উনি মনে করছেন হয়তো বা সহকর্মীরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাজটা করতে পারে, তার হয়তো বা প্রমোশন হয়েছে। কিন্তু তিনি অফিসে যাওয়ার পরে দেখে একজন সহকর্মীও তাকে চেনে না, এবং সে জানতে পারে মানে তার অফিসের বিভিন্ন এমপ্লয়ীদের যে লিস্ট ঘেটে জানতে পারে সে ওই অফিসেরই অন্য একটা ব্রাঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করছেন, অথচ ওই ব্রাঞ্চে উনি কখনো যাই নেই। আচ্ছা, তো তারপরে উনি চিন্তা করলেন উনি মনে হয় বড় ধরনের কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। উনি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার বলেন উনি সম্পূর্ণরূপে সুস্থ। তো উনি যখন আবার বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে তার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলা, কিছু কিছু বিষয় যখন উনি বলা শুরু করেন, তখন ফ্যামিলির লোকজন বলে যে এই ধরনের ঘটনা তো আমাদের এখানে কখনো ঘটেই নেই ফ্যামিলিতে, তুমি এগুলো কোত্থেকে অবতারণা করো। ফ্যামিলির লোকজন মনে করে যে মানে তার মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে। তারপর রাসেল ভাই ওনার যেই মানে বয়ফ্রেন্ড ছিল তাকে একটা মানে তাকে ফোন করেন
কিন্তু দেখা যায় রাসেল ভাই উনি প্রায় 7 বছর ধরে তার সাথে এই ফোন নাম্বারে কথা বলছেন, কিন্তু উনি যখন ফোন করার পরে দেখা যায় যে এমন একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি ধরেছে এবং বলছে যে আমি তো এই ফোন প্রায় 12-13 বছর ধরে একই নাম্বার ব্যবহার করি, এবং সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। এবং আরো একটা জিনিস রাসেল ভাই, যে ওনার যে এক্স বয়ফ্রেন্ড ছিল তার দেয়া অনেক জিনিস ছিল, তো সেগুলো বাসায় গিয়ে দেখেন সেগুলো অনেক ফেলে দিয়েছিলেন সম্পর্ক ব্রেকআপ হয়ে যাওয়ার পরে, দেখে সেই জিনিসগুলো তার ঘরে রয়েছে। তারপরে উনি যখন ইন্টারনেটে বিষয়গুলো ঘাটাঘাটি করেন তখন উনি জানতে পারেন যে আসলে উনি যেই দুনিয়াতে আছেন এটা ওনার দুনিয়া না, উনি সম্পূর্ণ অন্য একটা প্যারালাল ইউনিভার্স থেকে এখানে চলে এসেছেন। যদিও রাসেল ভাই এটা কিন্তু খুব অদ্ভুত একটা ঘটনা, এটা যদিও আমরা এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু এরকম ঘটনা যে আসলেও ঘটতে পারে। কখন যে এক দুনিয়া থেকে আরেক দুনিয়া ভেদ করে আপনি চলে যাবেন, ব্যাপারটা অনেকটা অন্যরকম। আইনস্টাইন, নিউটন ওনারাও কিন্তু এই প্যারালাল ইউনিভার্সের একটা প্যারালাল ইউনিভার্সের ঘটনা, প্যারালাল ইউনিভার্সের বর্ণনা অনেকেই দিয়েছেন, এবং আমি গত সপ্তাহেও এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমরা ভবিষ্যতে হয়তো আবারও আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভাই, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। এবং পৃথিবীতে অসংখ্য অদ্ভুত ঘটনা ঘটে, কোনটা ভয়ের, কোনটা রহস্যজনক, কোনটাতে গা শিউরে ওঠে, কোনটাতে একেবারেই ভয় লাগে না। কিন্তু যিনি এক্সপেরিয়েন্স করেন, যার সাথে ঘটনা ঘটে, তিনি কিন্তু একেবারেই পুরো সময়টাই সেই রকম ধরনের ভয় পেয়ে থাকেন। তো পৃথিবীর রহস্যময় ঘটনা নিয়েই শুরু করতে চাই আজকের এই এপিসোডটি। আমাদের সঙ্গে আমাদের প্রথম অতিথি অলরেডি এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমরা তার সাথে কথা বলবো এবং তার ঘটনা শুনবো। আমরা আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি হাসান, এসেছি মতিঝিল থেকে। আর এবারে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করবো। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা আপনার বোনকে নিয়ে, তাই না? জি জি, আপনার বোনকে নিয়ে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন যে আপনার বোন, আপনি বলছিলেন যে তার কিছু অদ্ভুত ধরনের ক্ষমতা অর্জন করেছিলেন তিনি কোন একটা সময়, তার জীবনের কোন একটা সময়। কি ছিল এবং কি সেই ঘটনা, সেটা আমাদের লিসেনারদের জানান আপনি। আচ্ছা, ধন্যবাদ রাসেল ভাই। তো ঘটনাটা হচ্ছে আমার বড় বোনকে কেন্দ্র করে। আমার বড় বোনের তখন এসএসসি এক্সাম সামনে ছিল। জি। তো সামনে থাকাকালীন অবস্থায় তো উনি পড়াশোনা করতেছেন। একদিন সন্ধ্যাবেলা পড়াশোনা করছেন, আমি পাশেই ছিলাম। তো হঠাৎ বড় আপু চিৎকার চেঁচামেচি করে কান্না শুরু করলো। তো আমি বুঝতে পারলাম না আসলে মেইন ঘটনাটা কি, কাঁদছেন কেন। তো আমি আম্মাকে ডাক দিলাম, আম্মা আসলেন, এসে বললেন যে আসলে প্রবলেমটা কি। তো উনি কিছু বলছেন না, শুধু অঝরে কাঁদছেন। আচ্ছা। তো আম্মা এটা বুঝতে পারলেন না, তো আমাকে বললেন যে তোমার বাবাকে ডাক দাও। তো আমি, বাবা ছিলেন বাজারে, তো আমি বাবার কাছে গেলাম। ওই সময় আসলে এরকম ফোন ছিল না, তো বাবাকে নিয়ে আসলাম। এসে দেখি যতটুকু কাঁদতে ছিল, এসে দেখি তার থেকে বেশি কান্না করতেছে। আচ্ছা। তো আমার বাবা যখন আসলেন, এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তো উনি কিছু বললেন না। এরকম করে ওই রাতটা চলে গেল। আচ্ছা। তারপর পরের দিনের যে কাহিনীটা, পরের দিন থেকে আমার বড় অপুর মাঝে কিছু পরিবর্তন আমরা দেখতে পাই। সেই পরিবর্তনগুলো কিরকম, যে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান, আবার দেখা যায় যে হঠাৎ করে তার মাথা ব্যথা, হঠাৎ করে কান্না। তো এরকম হতে হতে তো গ্রামে যেটা হয় আর কি, যে সবাই বলতেছিলেন যে আমার বড় অপুকে ভূত বা জিন এই টাইপের কিছু একটা অ্যাটাক করছে আর কি। তারপরে আমরা এক কবিরাজের সান্নিধ্যে যাই। তো উনি আসলেন, এসে বললেন যে হ্যাঁ, ঘটনাটা এরকমই, যে তাকে জিনে ধরেছে। তো জিনে ধরছে, এটা তো সারানো দরকার। তো সারানোর জন্য আমরা গ্রামের কয়েকজন কবিরাজ কে আমরা ডেকে আনি এবং চেষ্টা করি, কিন্তু হয়নি ওই সময়টাতে। তো এরকম বেড়েই যাচ্ছিল আপুর প্রবলেমটা। তো আপুর মাঝে মাঝে যেটা হতো, সেটা হচ্ছে যে হয়তো 6 থেকে 7 দিনের মধ্যে তার হয়তো কোনো 7 দিন কান বন্ধ থাকতো, হয়তো কোনো 7 দিন চোখ বন্ধ থাকতো, হয়তো কোনো 7 দিন কথা বন্ধ থাকতো। তো যখন কথা বন্ধ থাকতো, তখন উনি আমাদের সাথে কমিউনিকেট করতেন যেভাবে, সেটা হচ্ছে খাতায় লিখে দিতেন যে তার কোনো প্রয়োজন। ম্যাক্সিমাম সময় আমি যেটা খেয়াল করছি, যে আপু সেমাই খেতেন আর কি।
সেমাই খেতে পছন্দ করতেন। আচ্ছা, খুব অদ্ভুত। এই জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগতো। তো এরকম হওয়ার ফলে কিছুদিন যাচ্ছে, আপুর সামনে এক্সামও প্রায় কাছাকাছি আসলো। আর মূল কথা হচ্ছে যে গ্রামে এটা নিয়ে একটু আলোচনায় শুরু হলো, কেননা আমার আপু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। তো আমাদের গ্রামে অনেকের প্রত্যাশা ছিল একটু বেশি, যে হয়তো ভালো রেজাল্ট করবে, ভালো কোথাও চান্স পাবে, এরকম কিছু একটা। তো এরকম হতে হতে প্রায় 2-3 মাস যাওয়ার পর একটা ঘটনা ঘটে আমাদের সাথে। সেটা হচ্ছে যে একদিন দুপুরের দিকে, সেটা হচ্ছে আর একটা কথা ভুলে গেছি, যে সময়টা হচ্ছে যে আপুকে আমরা মানে এতটাই অসুস্থ হয়ে গেলেন কিছুদিন পর, যে আমরা শিফট করে মানে পাহারা দিয়ে রাখতাম আপুকে। দেখা যাচ্ছে সকালে থেকে রাত পর্যন্ত একজন, আবার সারা রাত একজন, এইভাবে থাকতাম। তো ওই দিন সোমবার ছিল আর কি, সোমবার ছিল। তো আমাদের এলাকায় হচ্ছে সোমবারের দিন আমাদের হাটের দিন হয় আর কি। তো হাটের দিন সবাই হাটে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন, এই অবস্থায় আমার এক চাচা আপুকে পাহারা দিচ্ছেন। তো হঠাৎ যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আপু ঘর থেকে বের হয়ে জাস্ট মানে আমরা দেখতে পাই না যে মানুষ উড়াল দিয়ে যায় যেভাবে, আপু উড়াল দিয়ে গেলেন। তো আমার চাচা আপুকে ধরতে চাইলেন কিন্তু পারলেন না। তো আমার বাড়ির পাশেই হচ্ছে যে রেল লাইন আছে। তো ওই রেল লাইনের যে জায়গাটাতে একটা বড় একটা গাছ আছে, তো এই গাছের যে কাহিনীটা, ওই গাছের নিচে কিছুদিন এর অনেক বছর আগে এক লোক আত্মহত্যা করেন, অর্থাৎ রেল লাইনে মানে আত্মহত্যা করেন তার বাবার সাথে ফুটবল নিয়ে একটা ঝগড়ার কারণে। তো ওইরকম একটা অলৌকিক কিছু ভৌতিক একটা ঘটনা আছে ওখানে। তো ঠিক ওই গাছটার উপরেই গিয়ে আপু মানে বসে পড়েন। তো এর মধ্যে সবাই চিল্লাচিল্লি করে গ্রামের লোকজন চলে আসলো যে আসলে এই ঘটনাটা কি হচ্ছে। তো 5 থেকে 6 মিনিট থাকার পর আপু নেমে আসে। তো নেমে আসার পর আমরা আপুকে বাসায় নিয়ে আসি। আপুকে জিজ্ঞাসা করা হলো যে আসলে কি হয়েছিল, তুমি কেন চলে গেলা, আর তুমি এরকম কেনই করলা। তো তখন আপু খাতায় লিখে দিলেন যে আসলে আমার 7 দিন কথা বলা নিষেধ। যখন 7 দিন কথা বলা নিষেধ, তো আমরা চুপ করে আছি, আপুকে আর পেইন দিলাম না যে লিখতে কষ্ট হবে। তো এভাবে যাচ্ছিল, ঘটনা চলছে। আমরাও টুকটাক করে কবিরাজ খুঁজছি, ডক্টর খুঁজছি, তো হচ্ছে না, মানে কোনোভাবেই যাচ্ছে না এটা। আরেকটা ঘটনা বলে রাখি, মানে আপু এই মানে যখন এই আচরণের পরিবর্তন শুরু হয়, তো আমার বাবা বিজনেস করতেন, হ্যাঁ ছোট, মানে আমাদের একটা দোকান ছিল বাজারে। তো আমাদের মানে ব্যবসাটা মানে অলৌকিক ভাবে দেখা যাচ্ছে যে মানে বেড়ে যাচ্ছে, আমাদের যে মুনাফা বা আমাদের যে সবকিছুই, জি সাংসারিক যে অবস্থানটা মানে উপরের দিকে যাচ্ছে। তো এই পুরো ব্যাপারটা তখন কি আপনারা পজিটিভলি নিয়েছিলেন, নাকি আপনাদের কাছে পুরো ব্যাপারটা নেগেটিভ মনে হয়েছিল? না, আমার কাছে বা আমার বাবার কাছে মনে হয়নি যে নেগেটিভ, কেননা আমার বাবা তখন ওই ব্যবসার দিকে একটু ধাবিত হলেন। তো গ্রামে বলা বলি করছে যে মেয়ে বিয়ে শাদী দিতে হবে, এটা আব্বুকে অনেকেই সাজেস্ট করছে যে তুমি এই কাজটা করো, জিনিসটা সরায় রাখো। তো আব্বু বলছে যে হচ্ছে না। তো এই সময় আব্বু দোকান বন্ধ করে মাছ মারতে যেতেন। তো মাছ মারতে যেতেন, আপু বাসায় বসে থেকেই বলতে পারতেন যে আজকে কতগুলি মাছ পাবে। বাসায় বসে বলে ফেলছেন? হ্যাঁ, উনি শুয়ে আছেন। উনি শুয়ে আছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, পাশের বাসা থেকে তখন ওই আমাদের লালমনিরহাট, তো ওইখান থেকে লোকজন ঢাকায় আসতো। ও বাবা, একদম বাংলাদেশের শেষ মাথায়। জি, ওখান থেকে লোকজন ঢাকায় এসে জব করতেন। তো যেহেতু ফোনের ওইরকম একটা ইয়া ছিল না, তো পাশের বাসা থেকে লোকজন এসে জিজ্ঞাসা করতো আপুকে, তো বলেন তো আমার ছেলেটা এখন কি অবস্থায় আছে। আপু মানে ডিরেক্টলি বলতে পারতেন যে হ্যাঁ এরকম অবস্থায় আছে। আচ্ছা, ইন্টারেস্টিং। এরকম কিছু ছিল। তো এটা শেষ মুহূর্ত পর্যন্ত শেষে আপনারা বন্ধ করলেন কিভাবে? আচ্ছা, বলছি। বন্ধ করলাম। তারপরে আরেকটা ঘটনা হলো যে ওই উড়াল দিয়ে আসলেন। আসার পর তো একদিন হঠাৎ আপু শুয়ে আছেন, আপু সবাইকে বলে দিলেন যে আমি আগামীকাল দুপুর পর্যন্ত কেউ, আমি যে শুয়ে আছি আমাকে কাঁথা দিয়ে ঢেকে দাও, কেউ আমাকে ডাকবা না। আচ্ছা। এবং কেউ তোমরা কাঁথা মানে তুলে দেখারও চেষ্টা করবো না, আর যদি চেষ্টা করো তাহলে অবস্থা ভালো হবে না। তো আমরা ভাবলাম যে মানে সবাই কান্না করা শুরু করলো, আম্মা হাউমাউ করে কান্না করা শুরু করলো, আপু মনে হয় আর বাঁচবেন না এরকম। আচ্ছা, শরীর শিউরে যাচ্ছে যে আপু বাঁচবেন না। সবাই তখন গ্রামের লোকজন আসলো দেখতে।
কিন্তু কারো সাহস হচ্ছে না যে আসলে কাঁথাটা তুলে দেখবে কি কেউ আছে কিনা। তো আমরা দেখতে পেলাম যে যথারীতি একজন মানুষ শুয়ে থাকলে যতটুকু স্পেস দরকার, যতটুকু মানে ওই উপর দিকে ফুলে থাকে যে আমরা বুঝতে পারি একটা মানুষের অস্তিত্ব আছে, এরকম দেখা যাচ্ছিল। কিন্তু পরদিন দুপুরের দিকে হঠাৎ আমরা শুনতে পাই আপু ওই কাঁথার নিচ থেকে কোরআন তেলাওয়াত করছে। আপু কোরআন তেলাওয়াত করছে। তো এটা দেখে আম্মা দৌড়ে আসলেন, এসে বললেন, কাঁথা খুলে দিলেন। কাঁথা খুলে দেওয়ার পর ওই যে ওই ইয়াটাই, সেটা হচ্ছে যে আপু লিখে দিলেন যে আমি সেমাই খাবো। আচ্ছা, সেমাই আনলো, দেওয়া হলো। তারপর বলা হলো যে কি অবস্থা, কি হয়েছিল। তো আপু এর মধ্যে কিছুদিন আবার নর্মাল হয়ে যায়, মানে যখন 2-3 দিন নর্মাল থাকে মনে হয় না যে না আপুর কোনো প্রবলেম আছে। আপু নর্মাল হওয়ার পর আমরা জানতে পারি যে আসলে ওইভাবে তো বলেনি, আর বলছে যে আমি মানে ওই ওদের দেশে, মানে ওই জিনদের দেশে গিয়েছিলাম এবং অনেক প্রকার জিনিস দেখতে পেয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে আপুকে যে খাবারটা খাইয়েছেন, তো এই খাবারটা মানে আমাদের মানে অ্যাজ ইউজুয়াল আমরা যা খাই ভাত মাছ সাধারণত যেটা খাই, হ্যাঁ সাধারণত যেটা খাই সেটা থেকে একটু ডিফারেন্ট ছিল, আর টেস্টটাও ডিফারেন্ট ছিল। আপু নিজেও বলতে পারে না যে আমি কি খাইছি। আর এরকম কিছু একটা হয় যে আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নটা মনে হয় যে আমরা বাস্তব, এটাই বাস্তব, বাট আমরা যখন ঘুম থেকে মানে স্বপ্নটা ভেঙে যায় তখন মনে হয় যে এটা স্বপ্ন ছিল। আপু বলল যে এরকম আমি বুঝতেছি যে সবাই আমার সাথে কথা বলছেন, তারা ছেলে নাকি মেয়ে এটা আমি গেস করতে পারছি না। সবাই কথা বলছেন, আমাকে খাওয়াচ্ছেন এবং আলটিমেটলি আমার বাসায় এসে রেখে যায়। তো এটা হওয়ার পর যেটা হলো যে গ্রামে অনেক চিল্লাচিল্লি শুরু হয়ে গেল যে এরকম ওই বাড়িটা, বা সবাই কথা বলতেছিলেন। তো আমরা এর মধ্যে একটা খোঁজ পাই যে অমুক কবিরাজ জিন ছাড়াতে পারেন। আমরা যাই তার কাছে, তিনি হচ্ছেন একজন মাওলানা আমাদের এলাকার। আমরা তার কাছে যাই, গিয়ে সমস্ত ঘটনা আবু খুলে বলার পর উনি বলছে যে হ্যাঁ আমি যাব, কিন্তু আমার জানা দরকার যে আসলে ও এরকম ওয়ার্ড আচরণগুলো কেন করে। তখন আমরা বললাম যে আসলে আমরা তো জানি না কেন করে, তো এটা নিয়ে অনেক তিনি একটু গবেষণা করছেন। আর ওনারটা একটু বলে রাখি, আপু এখানে আবার কি আচরণ করছে না করছে বাসায়, উনি আমার আব্বুকে পাশে বসায় রাখছিলেন, রেখে মানে পাশ থেকে সাউন্ড শোনাচ্ছিলেন যে তোমার মেয়ে কি এরকম এরকম কথা বলে। তখন আব্বু বলছে হ্যাঁ এরকম করে, তো যে আচরণ কি এরকম, হ্যাঁ। মাওলানা আবার সব টোটাল বলে দিছে, আপুর সাথে যা ঘটছে সেটা আবার উনি বলে দিছে। তো আমরা ওনাকে আনার পর্যায়ে কিছু উনি উপকরণের যে যদি এটা সারাতে হয় তাহলে এই উপকরণগুলি লাগবে। তার মধ্যে ছিল যেমন ধরুন যে অনেক এলাকা থেকে, প্রায় 7টা এলাকা থেকে মসজিদের পানি আনতে হবে, তারপর হচ্ছে যে গোলাপ ফুল আনতে হবে, গোলাপ ফুল। হ্যাঁ, আর এর মধ্যে একটা কথা, মানে আমার ছোট চাচা ঠিক তখন মানে ইতালি যাবেন বলে প্ল্যান করছিলেন এবং যাওয়ার সবকিছু রেডি হয়ে যায়, কিন্তু আনফরচুনেটলি আপু বলে যে উনি যেতে পারবেন না। কিন্তু আমরা বুঝি নাই যে আসলে আপু কেন বলছেন। পরে জানলাম যে ওই যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল আমার চাচা, ওই ফ্লাইটটা ফল করছে, আচ্ছা ক্যান্সেল হয়ে গেছে। আপু এখান থেকেই বলে দিতে পারছেন। আপু নিষেধ করছেন আমার চাচাকে যে তুমি যাও না, তোমার গিয়ে লাভ নাই, তুমি যেতে পারবে না। ওকে, এটাও তিনি গেস করতে পারতেন, ভবিষ্যৎ অনুমান করতে পারতেন। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনাকে শোনাই বলেন, মানে শেষ করি, প্লিজ বলেন। আচ্ছা, তো উনি আসলেন মাওলানা। আসার পর আমরা যথারীতি যা আনার কথা আমরা সবকিছু রেডি করি। তো মাওলানা এসে প্রথম যে বাড়িটা এসেই যে কথাটা বলছেন যে কারো মনে যদি এরকম থাকে যে আমি লুকিয়ে দেখবো যে কি করছেন, মানে আমাদের উঠানে আপু এবং মাওলানা আছেন এবং সবাইকে বলছেন যে আপনারা ঘরে ঢুকে যান। আর কারো মনে যদি এরকম থাকে যে কি হচ্ছে আমি দেখবো, তাইলে কিন্তু এর দায়ী আপনারা। এই রোগীর যদি কিছু হয়, মানে আমার আপুর কথা বলছি, এর যদি কিছু হয় তাহলে দায়ী আপনারা থাকবেন। তো আমরা আসলে অ্যালার্ট হয়ে গেলাম, সবাইকে বললাম যে কেউ যাতে না দেখে। তো যারা ছোট মানুষ, যেমন আমি তখন ছোট ছিলাম, তো আমি খেয়াল করলাম যে আপুকে বসায়া হচ্ছে যে আমরা ঝাড়ু যে দিই, আচ্ছা, এই ঝাড়ুর ভিতরে কেরোসিন তেল দিয়ে, হুজুর কেরোসিন তেল দিয়ে ওটা জ্বালায় দিলেন, সব বাতি অফ হওয়ার পর
অনেকক্ষণ মানে কি যেন কোরআনের আয়াত তেলাওয়াতের মতো শব্দ আমরা শুনতে পেলাম সবাই। হওয়ার পর প্রায় বিশ্বাস করবেন কিনা, এটা হচ্ছে প্রায় 5 ঘন্টার মতো একটা যে অপারেশন বলতে পারি আমরা। আচ্ছা, 5 ঘন্টা। 5 ঘন্টা। আচ্ছা, টোটাল 5 ঘন্টা পর মানে আপু একটু সুস্থ হওয়া বলতে কি মানে নর্মাল হয়ে আসে, নর্মাল হয়ে আসে। তারপর আমরা সকালে পরের দিন থেকে আপুর মানে কি আর এই দিকটা লক্ষ্য করিনি। তারপর আমরা জানতে পারি যে আপুকে এটা কিভাবে অ্যাটাক করছে। এটার পিছনে ঘটনা ছিল যে আমাদের এলাকায় তখন ওয়াজ হতো, আপু পরে যেটা বলছে আর কি, যে ওয়াজ হতো, ওই ওয়াজে আপু ওয়াজ শুনতে যেতেন। তো একটা ওয়াজে দেখা গেছে যে আমার আম্মু যেতে পারেনি, দ্যাটস ওয়াই আমার বড় ফুপু আপুকে সাথে নিয়ে গেছে। তো ওয়াজ শেষ হয়েছে, দেখা যাচ্ছে যে এই ফজরের নামাজের একটু আগে। তো ওখান থেকে আমার আপু বাসায় আসতেছে একা একা না, বড় ফুপু আছে। আচ্ছা, তো বড় ফুপু সহ আসার পরে আমার একটা মোড় আছে, ওই জায়গাটা অনেক ভৌতিক, অনেক আগে থেকে ওই এলাকাটাতে মানুষের আনাগোনা কম ছিল। তো ওই রাস্তা দিয়ে আসতে একটা মোড়ের ভিতরে আপু যেটা খেয়াল করলেন এবং বড় ফুপু নিজেও দেখছেন যে একটা পাঞ্জাবি পরা যে মাওলানাটা ওয়াজ করতেছিলেন, ঠিক ওই মাওলানাটাই তার সামনে দাঁড়ানো, কিন্তু ওই মাওলানাটার যে উচ্চতাটা ছিল আর এই মাওলানা মানে যিনি সামনে দাঁড়িয়ে আছে এটার উচ্চতা এক নয়, একদম আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, এটা দেখতে পাওয়ার পর আপু ওই জায়গায় সেন্সলেস হওয়ার পরে পাশে এক মাইক ব্যবসায়ী ছিলেন, ওনার বাড়িতে গিয়ে বড় ফুপুর ডাকাডাকি করার পর উনি উঠে আসেন। উঠে আসার পর আপুকে নিয়ে আসেন বাড়িতে। তো এই ঘটনাটা আবার ঘটে এভাবে যে আপনারা হয়তো জানেন কিনা যে এরকম একটা নিয়ম আছে যে জিন বা ভূত ট্রান্সফার বা চালান করে দেওয়ার যে একটা বিষয়, এইরকম। পরে আমরা জানতে পারি মানে আমার বাবার যে বিজনেসটা মানে ভালো করছিল, ঠিক ওই সময়ে আমার এলাকার এক আঙ্কেল হয়, উনি মারা গেছেন। তো উনি নাকি এই কাজটা করছেন যে এই জিনটা চালান করে দিয়েছেন, ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, অনেকটা এইরকমটাই। তো চালান করে দিয়েছেন। তো এখন আপু ভালো আছেন। আপু আমার এখন প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আপুর 2জন বাচ্চা আছে। বাহ, চমৎকার। আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসেছেন সেটাও কাইন্ডলি একটু বলবেন। আমার নাম শাফি, আমি থাকি মিরপুরে পড়াশোনার কাছে এবং আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। ওকে, আপনার ঘটনায় যাই। আপনি বলছিলেন যে আপনার সঙ্গে অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করেন, শুরুটা হয়েছিল কিভাবে? আসলে আমার এই ঘটনা শুরু হয়েছিল আপনার 2005 সালে, আমি যখন ক্লাস 8-এ পড়ি। যশোরে পড়াশোনা করতাম তখন। তো আমি পুরা ঘটনাটা শুরু করি যে আমার 2008 সালে আমি যাই 5 সালে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ফাইনাল পরীক্ষার পরে নভেম্বর মাসের শেষের দিকে যখন রেজাল্ট দিছিল, লাস্টের দিন আমি রেজাল্টটাতে খারাপ করছিলাম, ফেল করছিলাম না, কিন্তু মার্কস কম আসছিল। তো ভয়তে ছিলাম যে আব্বু আসবে, আব্বু এসে বকাবকি করবে। তো তখন আমাদের ওইদিকে এখনো পর্যন্ত ট্রেন্ড আছে, বাসায় লজিং মাস্টার থাকে। তো আমাদের বাসায় একজন লজিং মাস্টার ছিলেন, তার নাম ছিল রফিউল স্যার। তো ওনার সাথে আমি বলি যে স্যার আমি আজকে বাসায় থাকবো না, কারণ আব্বাকে অনেক ভয় পাই, আব্বা এসে যদি মার্কস কম দেখে তো আমাকে অবশ্যই বকাবকি করবে। চলেন আপনার বাসায় যাই, ঘুরে আসি। এসে যখন সামনে দেখবে না রাগ পড়ে যাবে, তো বকাবকি কম করবে। তো তার কারণে আমি স্যারের সাথে স্যারের বাসা গেলাম। স্যারের বাসাটা হলো আপনার যশোর আর কলকাতা বর্ডারের একেবারে লাস্ট গ্রাম। চমৎকার। তো স্যারের বাসা একদম বর্ডার ঘেঁষে, হ্যাঁ একেবারে বর্ডার ঘেঁষে হচ্ছে ওনার গ্রাম। তো ওই গ্রামে আমি 1:30টার দিকে আপনার বাসায় চলে আসি। তো স্যারের সাথে কথা বলে 3টার দিকে আমি 1.5 ঘন্টার ভিতরে কোন রকম মাকে ম্যানেজ করে চলে যাই। দাদাকে আর বলি না, আমার বাসায় আমাদের গার্জিয়ান ছিল দাদা, কোনো জায়গায় যেতে হলে ওনাকে বলে যেতে হতো, কিন্তু আমি ওনাকে বলে যাইনি। তো তারপরে আমি ওই স্যারের সাথে 3টার দিকে রওনা দেওয়ার পরে মোটামুটি 2 ঘন্টা লাগে ওইখানে সাইকেল চালিয়ে গিয়েছিলাম। তো স্যারের বাসায় যে পৌঁছাতে প্রায় 6টা বেজে গেছিল। তো স্যারের বাসার থেকে স্যার আমাকে বললো যে আসলে তো এখানেতে কি করবো এখন। আমি বললাম যে স্যার ভালো লাগতেছে না কিছু। স্যার বলে যে চলো আমাদের এখানে একটা সিনেমা হল আছে, এখন ওটা নাই। ওটা আপনার আমি যতটুকু খবর পেয়েছিলাম 2009 সালের দিকে ওটা এখন একটি গুদাম ঘর হিসেবে। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি কখনো ছবি দেখিনি, সিনেমা হলে এখনো ঢুকিনি, তো চলুন যাই।
স্যারের সাথে সিনেমা হলে গেলাম, স্যারের বাসায় জামা কাপড় রেখে। সিনেমা হলে ঢোকার পরে গ্রামের সিনেমা হল তো, সামনে প্রথমে কিছু বেঞ্চ, স্কুলের যে বেঞ্চ থাকে ওই বেঞ্চ ছিল, মাঝখানে কিছু ভাঙাচোরা চেয়ার, এবং শেষের দিকে আপনার একেবারে মানে কোন রকম বসা যাবে না এরকম কিছু চেয়ার ছিল। তো আমি আর স্যার যে মাঝের দিকে বসি, আর কিছু লোক ছিল সামনে, সর্বোচ্চ পুরো এবং গ্যালারির মতো করা নাই, মানে গ্যালারির একদম সমান না, সমান না, কিন্তু হালকা ঢাল, হালকা ঢাল, যে আমরা যেমন কমপ্লেক্স দেখি ওই হালকা ঢালু। তো সেই ঢালুর ভিতরে আমরা মাঝের দিকে বসি, তো আশেপাশে আর কেউ ছিল না। সামনে ওই বেঞ্চে কিছু লোকজন বসে সিগারেট খাচ্ছিল, ছবি দেখতেছিল গ্রামের পরিবেশ। পিছনে কিছু ছিল, ওই একটাই শাড়ি ছিল ওইখানে, মানে 3 সারি না, একটাই রোতে, একটাই শাড়িতে সবাই বসেছিল, রো ছিল অনেকগুলো। তো মাঝের দিকে আমি বসার পরে আপনার ইন্টারভেলের কিছুক্ষণ আগে 10-15 মিনিট আইডিয়া করি যে আমি হঠাৎ করে আমার গা হাত পা খুব ঘামতে শুরু হয়, হঠাৎ করে। এবং বাংলা সিনেমা চলতেছিল, আমি কিছুটা অস্বস্তি ফিল করতেছিলাম। হঠাৎ করে আপনার খুব অস্বস্তি ফিল করতে শুরু করি, গা হাত পা ঘামতে শুরু হয়, গায়ে জ্যাকেট ছিল সেটা খুলে রাখি। স্যার আমার এই অবস্থা শীতের দিনে ওই সময় আপনার নভেম্বরের শেষ, মানে তো তখন অনেক শীত। তো আচ্ছা আপনার ঘামতে শুরু করি, তো স্যার আমাকে বলে যে কি হলো, ঘামছো কেন? আমি বললাম যে স্যার আমার খুব প্রবলেম হচ্ছে এবং আমি একটু পানি খাবো, আমাকে একটু বাইরে থেকে পানি এনে দেন। তো স্যার তখন বলে যে তুমি বসো, আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি। স্যার আমার ডান হাতে বসেছিল, আমি ওই রোতে একেবারে সারিতে সবার ফার্স্টেই বসেছি। আচ্ছা। তো স্যার আমাকে ডিঙিয়ে পানি আনতে গেল, তো তখন আমি ওই আশেপাশে মোটামুটি একা। তো তখনই স্যার চলে যাওয়ার পরপরই আমার আরো বেশি খারাপ লাগতে শুরু করে, এবং আমি কি করি, আমার যে মানে একটা শূন্য দৃষ্টি বলে না রাসেল ভাই, যে মানুষ তাকায় আছে সামনে, কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যায় না, তো ওই রকম শূন্য দৃষ্টির একটা ফিল আসে। তো আমি মনে করি হয়তো আমার একটা কোনো সমস্যা হচ্ছে, স্যার পানি আনলে খেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক তৎক্ষণাৎই আমার ডান কাঁধের উপর একটা জোরে নিঃশ্বাস পড়ে, ঠিক এইভাবে একটা নিঃশ্বাস পড়ে, মানে সে অনেক বড় একটা দীর্ঘশ্বাস আমার ঘাড়ের উপরে ফেললো। তো আমার তখন মাথায় কাজ করে যে আমার আশেপাশে তো কেউ নাই, তো কিভাবে এই নিঃশ্বাসটি আমার ঘাড়ে পড়তে পারে। এটা তো মানে আশ্চর্য বিষয়। আমার সামনে সিনেমা চলতেছে, কিন্তু কি হচ্ছে আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। এই নিঃশ্বাসটি পড়ার ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরে আমার বাম কাঁধে আবার একটা নিঃশ্বাস পড়ে, একই রকম ভাবে, এবং এটা আরো দীর্ঘ হবে, এইভাবেই আরো জোরে এবং দীর্ঘ। তো তখন আমি মানে অনেক অস্বস্তি ফিল করি, এবং আমার পা দুইটা আমি সামনে নিয়ে এভাবে খুব মানে এইভাবে জড়সড় হয়ে বসে থাকি। আচ্ছা। তো তারপরই হচ্ছে স্যার আসে, স্যার এসে হচ্ছে আমার কাঁধে হাত দিয়ে বলে যে কি হলো স্যার, কিছু না, পানি দেন, পানি খেয়ে বাইরে চলে যাই, ভালো লাগতেছে না, আজকে সিনেমা দেখবো। তো আমি স্যারের সাথে বাসায় চলে আসি। স্যার আসার সময় স্যারেদের গ্রামের বাজার থেকে সিডি নিয়ে আসে, তখন সিডির যুগ রাসেল ভাই। তো স্যার বলে যে সিডি নিয়ে চলো বাসায়, যে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে দেখো, ঘুমায়ো। তা স্যার আমরা বাসায় এসে সিডি প্লে করে স্যার, এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে সিডি দেখতে দেখতে, সিডিতে আরেকটি ছবি দেখতে দেখতে আমরা ঘুমাচ্ছিলাম। তো রাত্রে 12টার পরে আমি স্যারকে বলি স্যার প্রসাব করবো, বাইরে যাবো। তো স্যার বলে যে ঠিক আছে চলো। তো বাথরুমে যাও। আমি বাইরে বের হয়ে স্যারদের বাসার একেবারে স্যারদের যে ঘরে আমাকে থাকতে দিয়েছিলেন তার সাথে হচ্ছে আপনার পুকুর ছিল, আমি পুকুর পাড়ে বসি প্রসাব করতে, এবং স্যার আমার থেকে মিনিমাম 5 থেকে 10 হাত দূরে দাঁড়ায়। তো আমি ওই সময় আপনার পুকুরের ওই সময় আপনার রাতে আপনার স্যারদের বাইরের যে আলোটা দেয়া থাকে, একটা লাইট ছিল, ওই লাইটে আপনার হচ্ছে যে আলোটি পড়ে, ওই আলোটিতে আমার পুকুরের পানি, মানে বাথরুম সোজা ওইখানে একটা লাইট ছিল, তো ওই লাইটে আমি যে চেহারাটা দেখতে পারি পুকুরের পানি, আপনি দেখেন একটা আমি একেবারে পুকুর পাড়ে বসে, তো আমার পানিতে আমার যে রিফ্লেকশনটা ছিল, আমার যে চেহারাটা দেখা যায়, তো ওইটা আমার ছিল না। আচ্ছা, ওইটা আমার ছিল না, এবং সেটাই প্রথম শুরু। তো সেইখান থেকে আমি খুব মানে ওই সময় আমি সেন্সলেস হয়ে যাই, এবং সেন্সলেস হয়ে পরের দিন যখন আমার মানে সেন্স ফেরে, তখন আমি স্যারদের বাসায় শুয়েছিলাম, এবং একজন মানে হুজুর ছিলেন আমার পাশে। উনি বললো যে ও গতকাল রাত্রে অনেক ভয় পেয়েছে, একটা তাবিজ দেয় আমাকে, বলে এটা সাথে রাখবা এবং সাবধানে থাকবা, মাগরিবের পরে বাইরে যাবা, বাসার বাইরে যাবা না। আমি বলি এটা তো আমার বাসা না, আমি তাহলে আমার বাসায় আজকে চলে যাই।
তো স্যার আমাকে নিয়ে আর কোনো রিস্ক নেয় না, আমি বাসায় চলে যাই। বাসায় আসার পরপরই দুপুরবেলা দাদা খাওয়া দাওয়া করতেছিল, আমি এসে দেখি দাদা খাওয়া দাওয়া করছে। দাদা বলে যে তুই গতকাল রাতে ভয় পাইছিস? একদম আমি বাসায় ঢোকার সাথে সাথে আমাকে বলে কি তুই কি গতকাল রাত্রে ভয় পাইছিস? এখন আমার দাদার কথা বারবার কেন বলছি, যশোর এলাকাতে আমার দাদার কথা, আমার দাদার বাবার কথা মোটামুটি সবাই চেনে, ওনাকে মান্য করেন এবং ওনারা এই ভৌতিক সমস্যা কারোর হলে ওনারা মানে সেটা ঠিক করতেন। দাদার বাবার নাম ছিল বাঘু বিশ্বাস, তো সেটা বললেই অনেকে চিনবে। তো আমি বললাম যে হ্যাঁ দাদা, গতকালকে রাত্রে আমি ভয় পেয়েছি। তারপরে দাদা বলে তোর কাছে যে তাবিজটা দিছে ওটা বাদ দে, ওইটা আমার কাছে দে, আর আমি যে এগুলো দিচ্ছি এগুলো তুই রাখ। উনি একটা তাবিজ দেয় আমাকে এবং তেল করে দেয় এবং পানি দেয়, একটু ফু দিয়ে বলে যে পানি খা, আর উনি আমাকে ঝেড়ে দেয় এবং আমার গায়ে ফু দিয়ে দেয় আর কি। তো ওই দিন রাত্রে আমার সাথে কোনো ঘটনা ঘটেনি রাসেল ভাই। তো পরের দিন রাত্রে যেটা হয়, পরের দিন রাত্রে আমি ঘুমাচ্ছিলাম, তো আমি স্বপ্ন দেখছি যে আমি কোন একটা মেয়ের সাথে ফুলের উপরে উঠছি এবং হঠাৎ করে কোন একটি কাঁটা মানে ফুলের কাঁটা বা কোনো কিছুর সাথে আমার পায়ের বাম পায়ের গোড়ালি লাগছে এইখানে। আচ্ছা। এবং রাসেল ভাই আপনি এখানে দেখতে পারেন আমার এখানে এখনো সেই কাঁটার দাগটা আছে এইখানে, এই সোজা এইখানে। তো কিছুতে লেগে আমার পাটা কেটে গেছে, আমি স্বপ্নে দেখছি এটা। সকালবেলা মা আমাকে ডাকতে আসলো, যখন মা বললো যে তোর এখানে কাটা কেন? আচ্ছা, রক্ত কিসে কাটছে দেখ। বললাম যে মা কই কিসে কাটবে? স্বপ্নে ঘটেছে যে জিনিসটা সেটা বাস্তবে আসছে এবং আমার বিছানায় রক্ত লেগেছিল। তো পরে মনে পড়ে যে না মা, আমি তো কালকে কোথাও যাইনি। তখন আমি আমার বিছানার আশেপাশে দেখি যে কোথাও কিছু বেঁধে আছে কিনা বা কোনো পেরেক বা এই জাতীয় কিছু আছে কিনা যে আমার পায়ে কাটবে। তো সেরকম কোনো কিছু ছিল না এখানে। তো এরপরে আপনার এমন প্রায়ই ঘটতো আমার সাথে। আমি রাত্রে স্বপ্ন দেখছি এবং একটি মেয়েকেই আমি দেখতাম এবং সেই মেয়েটিকেই বারবার দেখতাম, প্রতিদিনই দেখতাম। প্রতিদিনই স্বপ্নে আসতো এবং আমার সাথে বিভিন্ন ধরনের হইতো, যেগুলা মানে এই স্বপ্নের ভিতরে যেটা হয় সেটা আবার দেখা যাচ্ছে সকালে আমি সেটা আমার রুমের ভিতরে তার অস্তিত্ব পাই। ফাইনাল যেদিন আপনার হলো, তার আগের দিন রাত্রের ঘটনা। আমি শুয়ে আছি, এখনো ঘুমাইনি। তো আমি জানলার দিকে তাকায় আছি, আমার জানলার সাথে হচ্ছে পাঁচিলের উপরে দেখি এইভাবে ওই মেয়েটা এতদিন হাতের উপরে থুতনি দিয়ে আপনি যেভাবে দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে কেউ ওয়ালের উপরে হাতের উপরে থুতনি দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। অপলক দৃষ্টিতে, খুব সুন্দর দৃষ্টিতে, কোনো ভয়ঙ্কর দৃষ্টিতে না ভাই। আচ্ছা, খুব সুন্দর দৃষ্টি। এবং আপনি বলছিলেন যে ঠিক যেরকম বলেন যে ডানাওয়ালা বা এরকম টাইপের কিছু না, স্বাভাবিক একদম নর্মাল মানুষের মতো এবং খুব সুন্দর চেহারা। আমি দেখছি যে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও তখন আর নড়তে পারি না, মানে আমি যে দাদাকে ডাকবো, আমি তো ভয় পাচ্ছি, দাদাকে ডাক দিব আমি পারিনি। তো তারপরে ওই দিন রাত্রে দাদা হঠাৎ করে উঠে চলে আসলো আমার রুমে এসে বললো যে কি হচ্ছে। তো আমি বললাম যে দাদা এরকম স্বপ্ন দেখছিলাম। কিছু না, তুই ঘুমা, আমি দেখছি বলে উনি মানে চলে গেলেন। তো যাওয়ার আগে আমার দরজায় 3টি টোকা দিয়ে গেছিলেন, আমার দরজা আটকে আমার দরজায় 3টি টোকা দিয়ে গেছিলেন এবং আমার জানলাটা বন্ধ করে দিয়ে গেছিলেন। আচ্ছা। তো ওই দিন রাত্রে আমার কোনো প্রবলেম হয়নি। পরের দিন রাত্রের ঘটনা যেটা হলো যে আমি আর ঘুমাইছি, অনেকক্ষণ ঘুমাইছি, বেশ কিছুক্ষণ আমি জানি। তো তার ভিতরে আমি স্বপ্ন দেখছি যে ওই মেয়েটার সাথে আমি আমার যে বাসা যেখানে, তার পাশে হচ্ছে আপনার একটা নিরিবিলি জায়গা ছিল। তো সেইখানে আপনার একটু বিচেলি গাদা ছিল, মানে পল গাদা ছিল, ধান ঝাড়ার পরে যে অবশিষ্টটুকু থাকে ওইটা গাদা দেওয়া ছিল এবং ওর সাথে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে আছি এবং ওই মেয়েটা আমার হাতে আংটি পরাচ্ছে। এনগেজমেন্ট হচ্ছে আপনাদের, আপনি যেটা বলছিলেন। এবং ঠিক মানে ওই মেয়েটার আমার হাতে এনগেজমেন্ট করানোর পরে আমি যখন তারটাই পড়াতে যাব, ঠিক তখনই ওই যে বাড়ির আঙ্গিনায় আমরা দাঁড়িয়েছিলাম, মানে ফাঁকা জায়গার পরে শুরুতেই যে বাড়িটা, ওই বাড়িতে একজনই মহিলা থাকতো। আমরা এখনো তাকে আজিমের মা দাদি বলি। তো উনি চিল্লায় উঠলো যে ওইখানে কে এত রাত্রে কি করিস? হ্যাঁ, তখন আমার সজ্ঞান ফেরে রাসেল ভাই। তো আমি সজ্ঞানে এসে দেখি যে আমি তখন ওই ওনাদের বাসার ওই পলগাদার ওইখানে দাঁড়িয়ে আছি এবং একাই আছি, আর কেউ নাই। হাতে কি আংটি ছিল? আমার হাতে কিছু ছিল না। আচ্ছা। আমার হাতে তখন আপনি অনুভব করেছি যে সে আমার হাতে পরিয়েছে এবং আমি তাকে পড়াতে যে যাব, হ্যাঁ, তখনই আর কি ওই দাদি চিল্লায় ওঠে। আচ্ছা। তো তারপরে ওনার চিল্লানিতে আশেপাশের আরো কয়েকজন জেগে ওঠে এবং সবাই তো আমাকে চিনে।
যে আমাকে বলে তুই এত রাত আপনি যে আংটিটা পরিয়ে দিবেন সেটা আপনার হাতে আসলো কিভাবে? সেটা আমার হাতে ছিল, এখন আমি কিভাবে আসলো আমি ওই জায়গা থেকে শুরু হয়েছে। ওইখান থেকে স্বপ্ন শুরু হয়েছে যে সে আমার হাতে আংটি পরাচ্ছে আর আমি হচ্ছে তার হাতে পরাচ্ছি। ওইখান থেকে আপনার স্বপ্ন শুরু এবং চিল্লানির সাথে সাথে স্বপ্ন শেষ। আচ্ছা, তখন আমি সজ্ঞানে এবং আমি ওইখানে ওই বাড়ির আঙ্গিনায় আছি এবং আশেপাশে রাত 2-3 জন উঠছে। ওঠার পরে ওনারা হচ্ছে আমাকে বললো যে তুই এখানে কি করিস এত রাত্রে? আমি বললাম যে আমি তো জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম দাদি। এই ঘটনা আমি দেখতেছিলাম যে আমার স্বপ্নের ভিতরে এরকম হচ্ছে। আমার একটা মেয়ে দেখি আমি স্বপ্নে, প্রায়ই দেখি, তো আজকে এরকম হচ্ছিল। তো বললো যে তুই মিথ্যা কথা বলতেছিস এত রাত্রে, তোর মানে লজ্জা করে না? মানে আর কি আমার সম্পর্ক তাদের সাথে, তার কারণে তারা বললো। তো সে আমাকে নিয়ে বললো যে চল তোর বাসায় দিয়ে আসি, দেখি তুই কি করিস। ওনারা যখন আমার বাসার সামনে আসে রাসেল ভাই, তখন আমাদের বাসায় ঢোকা এবং বেরোনোর জন্য ছাদের সিঁড়ির দরজা সহ মোট 5টি গেট আছে আমাদের বাসাতে ঢোকার জন্য। মেন গেট, তারপরে আরেকটা গেট, তারপরে আমার রুমে যাওয়ার আগে আরেকটা আপনার গেট, ছাদের গেট, এবং বাম পাশে আমাদের বাড়ির বাম পাশে আপনার হচ্ছে ফাঁকা জায়গা আছে, তো সেখানে ঢোকার জন্য একটা গেট। তো এই 5টা গেট ভিতর থেকে লক, আমি বাইরে। এটা বুঝলাম কিভাবে, যখন এসে ওই দাদি মানে মেইন গেটটাতে কড়া নাড়লো, তখন ভিতর থেকে দাদারা কিছুক্ষণ পর উঠে আসলো এবং উঠে এসে তখনই তারা সবকিছু দেখলো যে কি আছে না আছে। সব 5টি দরজায় বন্ধ ছিল এবং আমি বাইরে ছিলাম। ইভেন আমার রুমের দরজাও লক ছিল। পরে আমার রুমের লক ভেঙে আমাকে ঢোকানো হয়েছে। মোটামুটি এটাই তো আপনার ঘটনা, মোটামুটি এই। এবং আপনি এখন যেটা বলছিলেন একটু আগেও, যে এখনো পর্যন্ত আপনি যখন কোনো আয়নার পাশ দিয়ে যান তখন আপনি বুঝতে পারেন যে আয়নার ভেতরে আপনার ছবি নাই, অন্য কারো ছবি। হ্যাঁ, কখনো কি মনে হয়েছে যে এই অন্য কারো ছবি বা অন্য কারো যে ছায়া, এই ছায়াটার সাথে আপনি পরিচিত বা এটা আপনার চেনা কেউ? জি রাসেল ভাই, এখন আমার দাদা যিনি আমাকে এই বিষয় থেকে আর কি রক্ষা করেছিলেন, উনি সবাইকে হেল্প করতেন। তো উনি মারা গেছে 2013 সালে। উনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমি খুব সুস্থ ছিলাম এবং এই যে মেয়েটার যে আমি বলি আত্মা বা পরি আমরা যদি বলি, তো এটা হচ্ছে আপনার এমনটা ছিল যে আমাদের বাসার একেবারে বাম হাতে মানে দক্ষিণ পাশে হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাহাবীর মাটি দেওয়া আছে মানে ফ্যামিলি সহ। এবং আমরা যখন বাসা করছি তো ওইখানকার জায়গাটুকু ফাঁকা রেখে করছি, যতটুকু, এখানে একটা ঈদগাহ ছিল। তো ওই ফ্যামিলির কোন একটা মেয়ে হচ্ছে আমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছিল বলে আমার দাদা বলে গেছিলেন, এবং তিনি মারা যাওয়ার আগে আমার শরীর বন্ধ করে দিয়ে গেছিলেন এবং ঘর বন্ধ করে দিয়ে গেছিলেন। ততদিন কোনো প্রবলেম হয়নি। তিনি মারা যাওয়ার পর থেকে এখন আমি যে প্রবলেমগুলো ফেস করি, আমার মানে কোনো শরীরে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি কোনো আয়নার পাশ দিয়ে যদি যাই, আমি যদি আয়নার দিকে না তাকাই, তো আমি তখন দেখি এইখানে অপরিচিত কেউ আমার। এটা আপনি সবসময় আমি আবার যখন তাকাবো তখন আমি আবার কাউকে দেখবো না, আমাকেই দেখবো। কিন্তু আপনি অনুভব করতে পারেন। আমি বারবার করে বলছিলাম যে সেটা কিভাবে সম্ভব। আপনি বলছিলেন তখন যে ঠিক যতটুকু বোঝা যায়, মানে আয়নার দিকে না তাকিয়েও যতটুকু দেখা যায় আয়না, হ্যাঁ ততটুকুতে আপনি বুঝতে পারেন যে আপনি না, এটা অন্য কেউ। এবং যখনই তাকান সেই মুহূর্তে সেটা ভ্যানিশ হয়ে গিয়ে সেখানে আপনি। খুবই ইন্টারেস্টিং স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে স্টোরি শেয়ার করার জন্য, আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। এবং এই এক্সপেরিয়েন্সটি আশা করছি আরো অনেকেরই, আপনারও ভালো লেগেছে। অ্যান্ড আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে আরো একবার জানাচ্ছি যে উনি থাকেন, উনি বড় হয়েছেন যশোরে, এবং উনি বলছিলেন যে যশোরে অসংখ্য ঘটনা রয়েছে। জি বলেন। আর জি, প্রবলেমগুলোর বিষয়ে আপনি জিজ্ঞেস করছিলেন, তার ভিতরে আরো 2টা প্রবলেম আমি খুব ফেস করি। যেটা হচ্ছে যে আমি খুব হচ্ছে আপনার রাতে বাইক চালাতে পছন্দ করি। তো রাতে আমার এমন বাংলাদেশের আমার 36টা জেলা আছে বাইকে ঘোরা। তো আমি রাতে যদি কোনো জায়গায় যাই তো আশেপাশে দেখবো রাস্তা ফাঁকা আছে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে হর্ন বেজে ওঠে। এবং আমি আশেপাশে মিররে বলেন, সামনে বলেন, পিছনে বলেন, আমার আয়ত্তের ভিতরে আমি যতটুকু তাকাতে পারি তাকিয়ে আমি কোনো গাড়ি দেখি না। এবং ইভেন আমার অপোজিট লেন থেকে যারা আসবে সেখানেও কোনো গাড়ি থাকে না, থাকলেও সে যদি হর্ন দেয় তো এত জোরে আমার কানে লাগার কথা। এবং আরেকটি যেটা হয়, আমি বাথরুমে গেলে যদি বাথরুমের লাইটটি আমার সোজা থাকে তাইলে আমি কিছু দেখি না। কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে যদি আমি বাথরুমের লাইটের অপোজিটে থাকি, আমার ছায়াটা যদি আমার সামনে থাকে, তো সেখানে একটার জায়গায় 2টা হয়। আচ্ছা। এবং
সাইটের ইয়েটা আমি বুঝতে পারি না যে ওটা কি পুরুষ না মেয়ে, সেরকম কোনো আপনার তার মানে ছায়া দুটা হয়? জি অবশ্যই। এবং এটা লাইটের কারণে না? লাইটের কারণে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। যে ঘটনাটা শেয়ার করবো, সেই ঘটনাটা একটু ব্যতিক্রম এজন্যই বলতেছি যে এই ফ্যামিলিটা পুরাটাই তারা এখন আছেন, এমনকি তাদের সবাই বর্তমানে জীবিত, এবং ঘটনাটা মানে গুরুত্ব বহন করে বুঝাই আমি তাদের ফ্যামিলি কারো নাম বলতে চাচ্ছি না। আমি ঘটনাটা বলতেছি কোথায় এবং কি কোন এলাকা সেটা বলে দিচ্ছি, তাতেই এতটুকু হয়ে যাবে। আমি টাঙ্গাইলের জেলার শহরের গরাসিন এরিয়ার ঘটনা। আমরা ঘটনা শুনি। তো ঘটনাটা হচ্ছে এমন যে একটা ফ্যামিলির মানে 3টা ব্যক্তির উপর অলরেডি জিন পজেস্ট করে যাচ্ছে। তো এক পর্যায়ে তো ওই বাড়ির যে আছে মানে গৃহকর্ত্রী মহিলা, উনি তার স্বপ্নে দেখলেন যে ওই বাড়িতে গুপ্তধন আছে, একাধিক গুপ্তধন আছে। তো রাসেল ভাই গুপ্তধন থাকাকালীন স্বপ্ন পাওয়ার পরে ওই মহিলা গুপ্তধনের একটা নেশায় পড়ে যায় যে গুপ্তধনটা তাকে পেতেই হবে। তো সে হিসাবে সে ওই স্বপ্নে দেখে, এমনকি দেখার ইচ্ছা করে প্রতিদিন গুপ্তধনের একটা আকাঙ্ক্ষা নিয়ে সে রাত্রে ঘুমোতে যায়। তো পরের দিনও সে স্বপ্ন দেখে যে গুপ্তধন তাকে দেখানো হচ্ছে। তার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মায় যে স্বপ্ন শুধু এটা স্বপ্ন না, কারণ আমি একাধিকবার দেখতেছি, আমাকে দেখানো হচ্ছে, তো আমি আমার আকাঙ্ক্ষাকে আরো শক্তিশালী করি। তো সে এইভাবে যেতে যেতে স্বপ্নটাকে তাকে গুপ্তধন দেখানো হচ্ছে, এমনকি বলা হচ্ছে তোমাকে এটা দেওয়া হবে। তো এক পর্যায়ে স্বপ্নে বলা হয় যে তোমাকে গুপ্তধন পেতে হলে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশনটা কি? যে তোমার যে কোনো একটা সন্তানকে আমাদের দিতে হবে, আমরা তাকে নিয়ে নেব, বিনিময়ে তুমি গুপ্তধন পাবা। তো এই স্বপ্নের কথা এই মহিলা আর কারো কাছে শেয়ার না করে ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করে। তো একটা পর্যায়ে এরকম মানে যুগাযুগের এক পর্যায়ে তো তারা হাজবেন্ড ওয়াইফ ডিসিশন নেয় যে তারা গুপ্তধনটাকে কালেকশন করবে। তো সেই সিদ্ধান্তের উপর বেসিস করে ওই তারা তাদের ছেলেটাকে মানে জিনদেরকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সো এই পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরে তারা গুপ্তধনটা পেয়ে যায়। পেয়ে যাওয়ার পরে তাদের পরিবারের চরম উন্নতি, একাধিক দিক থেকে ব্যবসা, একাধিক থেকে অর্থ প্রাপ্তি এবং অর্থ সমৃদ্ধি যাকে বলে, যেটা সমাজে মানে সবার চোখে পড়ার মতো একটা অবস্থায় তারা চলে যায়। আচ্ছা, কিন্তু ইন দ্য মিন টাইম হঠাৎ করে তার বড় ছেলে, নামটা বলছি না, তো তার বড় ছেলে একদিন হারিয়ে যায়। সমাজে মানে গ্রামের সবাই জানে যে ছেলেটা হারিয়ে গেছে, এমনকি তার বাবা মা এটাই প্রচার করে যে না আমাদের সন্তানটা হারিয়ে গেছে, কিন্তু তারা জানে যে তাদের সন্তানটাকে তাদেরকে যারা গুপ্তধন দিচ্ছে তারা নিয়ে গেছে, কিন্তু এটা তারা সমাজের সবার কাছে গোপন রাখে। এই তো এইভাবে চলতে থাকে। কিন্তু একটা পর্যায়ে যায় তাদের ব্যবসা যখন খুব বারবারন্ত হয়ে যায়, তাদের পাশের যে শরিক মানে তাদের বংশের অন্য শরিকরা এই অনুসন্ধান শুরু করে, কারণ তারা জানে যে তাদের পরিবারের মধ্যে গুপ্তধন আছে। এই কথাটা সবাই জানে, কারণ তাদের দাদা জিনের করত, জিনের সাধন করতো এবং কি জিন বশ করছিল। এই জিন বশ করে সে কিছু গুপ্তধন তাদের ফ্যামিলিতে তাদের সীমানায় এনে মানে সংরক্ষিত করছিল। এই অবস্থা, এই কথাটা যখন তাদের আগে জানা ছিল, আর এই বিষয়টা এত সমৃদ্ধির কারণে তারা এই বিষয়টা জানার চেষ্টা করে। এখন কোনো না কোনো ভাবে তারা জেনে যায় যে তাদের বড় ভাই মানে বড় কাজিন এই গুপ্তধনটা পেয়ে গেছে, আর বিনিময়ে তার সন্তানকে তারা মানে ট্রান্সফার করছে। তো এই পর্যায়ে তাদের শরিকরাও এই গুপ্তধন পাওয়ার জন্য যা করা দরকার সেরকম ভাবে চেষ্টা শুরু করে দেয়। একটা পর্যায়ে তারাও অনেকটা এগিয়ে যায়, কিন্তু যখন এই কথাটা যখন ফ্লাশ হয়ে যায়, তখন ওই ফ্যামিলির সবচেয়ে মানে 3 ছেলে, বড় ছেলে তো তারা জিনরা নিয়ে গেছে, ছোট ছেলেকে উন্মাদ হয়ে যায়,
তো উন্মাদ হয়ে যাওয়ার পর থেকে ওই ফ্যামিলির যত উন্নতি ছিল সব আস্তে আস্তে মাইনাসের দিকে যাইতে থাকে, তাদের সকল সম্পত্তি আস্তে আস্তে তারা লস করতে থাকে। আর ছেলেটার উন্মাদনা এতটা পর্যায়ে পৌঁছে যে সে শরীরে কোনো কাপড় চোপড় রাখতে চায় না। তো এই ছেলের ট্রিটমেন্টের জন্য সে আমাদের টাঙ্গাইলে নাম করা এক বুজুর্গের কাছে যায়। তো বুজুর্গের কাছে যাওয়ার পরে সে বুজুর্গ যখন বিষয়টাকে অনুসন্ধান করে দেখে, তখন সে দেখে যে এই জিনরা যেহেতু ওই গুপ্তধনের বিষয়টা ফ্লাশ হয়ে গেছে, সেহেতু তারা এর বদলা স্বরূপ এই ফ্যামিলিটাকে অ্যাটাক করছে। তো সে বুজুর্গ জিনদের সাথে যোগাযোগের এক পর্যায়ে জিনরা বলে যে আমাদেরকে যে বাধ্য করছিল ওদের দাদা, উনি আমাদেরকে যে পরিমাণ অত্যাচার করে আমাদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে, আমরা তাকে কিছু বলতে পারিনি, সে তো আল্লাহর কাছে চলে গেছে, এখন আমরা তার শোধ নেব। এই শোধের জন্য তার বড় ছেলেকে আমরা নিয়ে নিচ্ছি, এই ছোট ছেলেকে তো উন্মাদ করবই করবো, এই পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেব। তো এই অবস্থায় এমন একটা অবস্থা হয়ে যায়। তো তখন ওই ফ্যামিলির মহিলা এবং যে যারা গুপ্তধন পাইছিল তারা বললো যে আমাদের আর কিছু প্রয়োজন না, আপনি আমাদের ছেলেটাকে সুস্থ করে দেন। বুজুর্গের কাছে বললো, তখন বুজুর্গ বললো যে হ্যাঁ আমি সুস্থ করে দেবো, তোমরা এই সিস্টেমটা ফলো করো। তো ওই দিন রাত্রে থেকে ওই মহিলা আবার স্বপ্ন দেখে গুপ্তধন। তখন সে বলতেছে যে তুমি ওই লোকের কাছে আর যাবা না, তোমরা এই গুপ্তধন আবার পাবা, তোমার সন্তানও সুস্থ হয়ে যাবে। সেই মহিলা আবার গুপ্তধনের নেশা পড়ে, সে আবার গুপ্তধন পাওয়ার অতীতে যে আমল করছে সে আমল কন্টিনিউয়াস করতে থাকে। এর এক পর্যায়ে যে সে যখন গুপ্তধন পাবে ওই সময় একটা কুকুর তার টিনের ঘরের মাটির মেঝেতে একটা গর্ত করে সেই কুকুরটা ওইখানে বাসা করে। এমনকি মাগরিবের আজানের সময় সে কুকুরটা এত চিৎকার শুরু করে, মাটির গর্তে নিজেকে লুকিয়ে ফেলে। এই একটা অবস্থা হওয়ার পরে তার মেজর ছেলের প্যারালাইসিস হয়েছে, সে কথা বলতে পারে, বুকের উপর পর্যন্ত তার ওকে আছে, কিন্তু বুক ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তারপরে তো এই অবস্থাতে সে আবার তার বুজুর্গের কাছে যায়। তখন বুজুর্গ বলতেছে আমি তো বলছি যে তোমাকে কন্ডিশন দিচ্ছে যে আমরা ওদেরকে ভালো করে দেব, ওরা আমাদের ডিস্টার্ব করবে না, কেন তোমরা আবার নতুন করে গুপ্তধনের প্রাপ্তির লোভ করতেছ, চেষ্টা করতেছ। তখন তো ওরা অবাক যে এই কথা তো আমরা বুজুর্গকে বলি নাই, তাহলে জানলো কিভাবে? তখন বুজুর্গ বলছে ওদের সাথে আমার কথা হয়েছে, তোমরা যদি গুপ্তধনের এই লোভটা না ছাড়ো তাহলে এরা আবার তোমাদেরকে ক্ষতি করবে। তখন তারা বুজুর্গকে বলল যে আপনি যেভাবে পারেন এটার একটা সমাধান দেন। তখন বুজুর্গ বলল যে ঠিক আছে, এই গুপ্তধনের ব্যাপারে তোমাদের কি তোমাদের উপর যে টর্চার করা হয়েছে, টর্চারে তোমরা কি সমাধান কি? তখন জিনের তরফ থেকে বলা হয় যে আমরা আমাদের উপর যে টর্চার করছে তার আমরা ফল নেব, কিন্তু আমরা গুপ্তধনের ব্যাপারে কিছু দেব না। তখন তারা বলতেছে যে ঠিক আছে, তাহলে আমরা মেনে নেব। এখন আপনি এক কাজ করেন যে এই যে ছোট ছেলে যে উন্মাদ হয়েছে একে আপনি ট্রিটমেন্ট করবেন না। তখন বুজুর্গ বলল যে আমি ট্রিটমেন্ট করব না, তোমাদের কথা দিলাম, কিন্তু তোমরা যে বড় ছেলেটাকে নিয়ে গেছো তাকে তোমাদের রিটার্ন দিতে হবে। তখন তারা বলে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না বড় ছেলেকে দেওয়া। তো এই অবস্থায় সে বড় ছেলেকে সম্মান, তখন বুজুর্গ বলতেছে যেহেতু তোমরা বড় ছেলেকে রিটার্ন দিতে পারবে না, তাহলে তোমাদের পানিশমেন্টে কোনো তোমরা দায়িত্ব আমরা নিব না। তখন তারা একটা মিউচুয়ালে আসে যে তাহলে আমরা গুপ্তধনও দিব না। এই অবস্থায় তারা বলে যে ঠিক আছে, ওকে, আমরা বড় ছেলেকে নিছে, আমরা আমাদের প্রায়শ্চিত্ত পেয়ে গেছি, তাহলে এরা যেন আর কখনো গুপ্তধনের কোনো ইচ্ছা বা চাহিদা না করে। এটাই আমার কথা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সজল, ঢাকা ধামরাই থেকে। জি, তো আজকে আমি আসছি এখানে একটা ঘটনা শেয়ার করার জন্য, যেটা আমার লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা ছিল 2004 সাল, যখন আমি মাদ্রাসায় ভর্তি হই। আমাদের এলাকাতে একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসার আগে, ঘটনা বলার আগে আমি মাদ্রাসার বিবরণটা দিয়ে নেই। মাদ্রাসাটা ছিল এরকম যে
মাদ্রাসার সীমানা যেখানে শেষ হয়েছে তার পিছনের দিকে কোনো ধরনের বাড়িঘর অথবা কোনো ধরনের লোকের বসবাস ছিল না, যার কারণে মাদ্রাসাটা আর কি মোটামুটি এরকম মনে হতো যে এটা মনে হয় পৃথিবীর শেষ সীমান্তে। তো যাই হোক, ঘটনাটা শুরু হয় মোটামুটি 2005 অথবা 2006 সালে। আমি তখন মাদ্রাসায় অলরেডি 1 বছর অথবা 1.5 বছর কাটিয়ে ফেলেছি। তো এর মধ্যে আমাদের একটা নিয়ম ছিল যে আমরা যে কয়েকজন ফ্রেন্ড ছিলাম তারা তাহাজ্জুদে নামাজ পড়তাম, কিন্তু তাহাজ্জুদে নামাজের ফলে আমাদের যে ধরনের ইফেক্ট পড়ার কথা সে ধরনের ইফেক্ট না পড়ে আমার উপর উল্টো ইফেক্ট পড়ে। কিরকম? যখন আমি তাহাজ্জুদে নামাজ পড়ি তো তখন আমার একটা ফিল হয়, কিরকম ফিল হয় যে আমি শরীরের মধ্যে একটা ঠান্ডা অনুভব করি। তো এটা কিছুদিন ফিল করার পরে একদিন মাগরিবের নামাজের পর আমি ওয়াশরুমের দিকে যেতেছিলাম, আমি নামাজ আদায় করে মসজিদ থেকে। তো মসজিদ থেকে ওয়াশরুমের দূরত্বটা ছিল প্রায় 5 মিনিটের। তো ওই সময় যাওয়ার সময় আমাকে একটা হুজুর আর কি লক্ষ্য করলো যে একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে হাঁটাচলা করে আমি সেভাবে হাঁটাচলা করতেছি না, আমার পা গুলো মোটামুটি একটু লাফিয়ে লাফিয়ে চলার মতো ভাঙতেছে। তো তখন হুজুর আমাকে ধরলো, হুজুর আমাকে ধরে বললো যে তোমার কোনো সমস্যা আছে নাকি? তো আমি হুজুরকে বললাম যে না হুজুর, আমার তো এই ধরনের কোনো সমস্যা নাই। তো তারপরে হুজুর আমাকে বড় হুজুরের কাছে নিয়ে গেল। সে বলল যে আসলে তোমার তো এমনিতে হয়তো বা কোনো আসর আছে, তুমি তোমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসো। তো স্বাভাবিক আমি এরকম গুরুত্ব দিলাম না এরকম, কারণ আমার অরিজিনালি কোনো প্রবলেম নেই, আমি ফিল করি নাই। তো কিন্তু তারপরের দিন আমি ফিল করছি যে যখন আমি মাগরিবের নামাজের পর নামাজ শেষ করে বের হলাম তখন দেখলাম যে তার কতক্ষণ পরে মনে নাই, কিন্তু দেখলাম আমি আমাদের মাঝে থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে একটা স্কুলের মাঠে শুয়ে আছে অথবা বসে আছে এরকম। তো যখন আমি উঠলাম, উঠার পরে জ্ঞান ফিরলাম, আমি উঠলাম, উঠার পরে আমি বাহিরে বের হলাম। বাহিরে বের হওয়ার পরে দেখলাম যে দোকানের দিকে ঘড়ির দিকে তাকালাম, মোটামুটি 9টা বাজে। তো মাগরিব নামাজ শেষ হয়েছে 7:05 অথবা 7:10। তো আমি 9টা পর্যন্ত ওইখানে কিভাবে গেলাম সেটা আমি জানি না। আচ্ছা, এর মাঝখানে একটা কথা আছে যে আমার মাদ্রাসা থেকে যদি আমি ওই স্কুলের মাঠে যাইতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা নদী পার হইতে হবে। কিন্তু আমি যতটুকু মনে করতে পারি যে কোনো নদী অথবা কোনো ধরনের রাস্তা হাইটা যাওয়া এরকম কোনো কিছু করা এটা কখনোই আমার পক্ষে সম্ভব না। যদি অবশ্যই যাইতাম তাহলে অবশ্যই আমার মনে থাকতো। তো স্বাভাবিকভাবে আমি মনে করলাম যে হয়তো বা এটা কোনো একটা রিজন আছে। তো ওই সময় আমি মাদ্রাসায় না যেয়ে শুধু আমার বাসায় চলে গেলাম। তো আমার বাসার ফ্যামিলির মেম্বার আমার বড় ভাই, তাকে আমি ঘটনাটা জানাইলাম যে এরকম এরকম। তো সে পরের দিন আমাকে নিয়ে আমাদের মাদ্রাসার বড় হুজুরের কাছে গেল। তো বড় হুজুরকে দেখাইলো। বড় হুজুর বলল যে তোমার তো আসলে যে ধরনের জিনিস আসর করছে সেটা তো আমার পক্ষে ট্রিটমেন্ট করা সম্ভব না, কিন্তু তারপরেও আমি তোমাকে কিছু পানি পর অথবা তেল পর দিতেছি, তুমি দ্রুত সম্ভব টঙ্গিতে একটা পীর আসে, সেখানে তুমি তার সাথে দেখা করো। তো আমার বড় ভাই এরকম কোনো গুরুত্ব দিল না, কিন্তু মেন যে ঘটনা সেটা হলো যে 2006 সালের পহেলা 14 তারিখ, এপ্রিল মাসের 14 তারিখ, পহেলা বৈশাখ। তো ওই দিন আমি মাগরিবের নামাজ পড়ে বাসা থেকে রওনা দিছি মাদ্রাসার উদ্দেশ্যে। তো মাদ্রাসায় গেলাম। মাদ্রাসা যাওয়ার পরে আমার যে ক্লাস ছিল সেটা ছিল 2য় তলায়। তো নিচতলা থেকে 2য় তলা যাওয়ার সময় যে সিঁড়িটা পড়ে ওই পর্যন্তই আমার মনে আছে, কিন্তু এরপরে আমার অরিজিনালি কিছু মনে নাই। তো যখন আমার জ্ঞান ফিরলো আমি বুঝলাম যে আমি জ্ঞান হারিয়ে ফেলছি, কিন্তু যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম যে আমি এমন একটা স্থানে আছি যেটা আর কি পৃথিবীর সাথে সাদৃশ্য করার মতো না। আমি যেখানে আছি সেটা হলো এমন একটা প্লেস যে তার চারিদিকে আলো জ্বলতেছে, কিন্তু আলোটা কোথা থেকে চলতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। আর আলোগুলো যখন আর কি কোনো দেয়ালের মধ্যে লাগে তখন আর কি ওটা রিফ্লেক্ট হইতেছে। তো এই সময় আমি বুঝতে পারলাম যে হয়তোবা কোনো একটা খারাপ কিছু আমার সাথে হইতেছে। তো আমাকে যে আসর করছিল, যে পরীটা আর কি আসর করছিল, তো সে আসলো। তো আমরা স্বাভাবিক যেরকম পৃথিবীতে মহিলা মানুষদের দেখি, আমার পরীটা যেরকম সে ওই রকমই ছিল। আর আমরা যেরকম জানি যে ডানা থাকে অথবা হাতে স্টার থাকে, ওইরকম কোনো কিছু না। আসলো, আমার সাথে কথা বললো বলতে আমাকে কিছু কন্ডিশন দিল যে আমি মাদ্রাসায় পড়তে পারবো না, প্লাস আমার ফ্যামিলির সাথে থাকতে পারবো না, আমাকে আমার গ্রামের বাড়ি চলে যেতে হবে।
আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে, আমি আপনার কথা রাজি আছি, কিন্তু আপনি যেভাবে পারেন আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো সে বললো যে আসলে বাসায় নামাই দেওয়া যাবে না, তোমাকে কিছুক্ষণ সময় থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে। তো তারা আমাকে অনেক কিছু খাবার অফার করলো। তো যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন আমাকে একজন সাজেস্ট করছিল যে যদি কখনো এরকম জিন টিন ধরে তো তাদের কাছে যদি তুমি যাও, তারা যদি কোনো খাবার দেয় তাহলে সেটা খাবা না। তো ওই কথাটা আমার মাথায় খেলতেছিল, তো যার কারণে আমি আর কি ওইটা ইগনোর করছি। তো অনেক জোরে জোরে অনেক রিকোয়েস্ট করার পর তখন আমি তার কাছে গেলাম। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নামাই দিয়ে আসবো, কিন্তু তোমার বাসায় নামাই দিয়ে আসবো না, এমন একটা জায়গায় নামাই দিয়ে আসবো যে তোমার বাড়ির কাছে। তো আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে আমি দেখলাম যে আমাদের ঢাকা মেডিকেল কলেজ আছে, ওইটার বারান্দার যে বেঞ্চ আছে, আমি বেঞ্চের মধ্যে শোয়া। হঠাৎ করে মাঝখানে আপনি কি হয়েছে কিভাবে আসলেন কিছু জানেন না? আচ্ছা। তো ওইখান থেকে আমি আর কি বের হলাম হাঁটতে হাঁটতে। তো পয়লা বৈশাখ থাকার কারণে রাস্তাঘাটে মানুষ এমনিতেই রাত 12টা-1টা পর্যন্ত থাকে। তো বাহিরে যাওয়ার পরে একটা মোবাইলের দোকান আছে, তো সেখানে আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল যে কত বাজে। তো সে বললো যে না 12:10 অথবা 12:15 এরকম বাজে আর কি। তো তার কাছ থেকে ফোন নিয়ে আমি বললাম যে আঙ্কেল আমাকে একটা ফোন দিতে হবে, আপনি একটু ফোন দেন। তার নাম্বার দিয়ে আমার বড় ভাইয়াকে ফোন দিলাম। তো বড় ধামরাই থেকে ঢাকা মেডিকেল কলেজে যে আমাকে পিক আপ করলো। তো এরপরের দিন আমি গেলাম ওই আমার বড় হুজুর যেখানে বলছে যে টঙ্গীর কথা, পীর সাহেব, তো সেখানে গেলাম। তো সেখানে যাওয়ার পর যখন আমি পীর সাহেবের রুমে ঢুকলাম তখন আমাকে আর কি আমার হাতে দুই আঙ্গুলে 2টা কাগজ দেওয়া হলো, আর কপালে 3টা টোকা দেওয়া হলো। তো টোকা দেওয়ার পরে তারপর আর কি আমি নিজেই বুঝতে পারলাম যে আসলে আমি সেন্সলেস হইতেছি, আর কি ঘুমিয়ে পড়তেছি, এরকম একটা ভাব। তো এর কিছুক্ষণ পরে আমি উঠলাম। উঠার পরে আমি কি বুঝতে পারলাম যে আমার সাথে যে একটু অথবা আমাকে কেউ আঘাত করছে, এরকম একটা কোনো হয়েছে। তো বাহিরে আসার পর আমি আর কি পিঠে হাত দিলাম, দেখলাম যে আমার পিঠে অনেক যে বেদ দিয়ে বাড়ি দিছে সেরকম একটা দাগ আছে, প্লাস আমার নাকের মধ্যে আর কি 2 আঙ্গুল দিয়ে চিমটি দেওয়া হয়েছে সেরকম একটা দাগ আছে। তো আমি আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ার পরে তারপর আমার যে বড় ভাই আমার সাথে গেছিল সে আমাকে বললো যে এরকম যে তোমাকে যে পরি ধরছিল সেটা হলো যে তোমার মাদ্রাসার যে এরিয়া আছে সেই মাদ্রাসার এরিয়ার বাহিরে থেকে ধরছে। আচ্ছা। তো মাদ্রাসার এরিয়ার বাহিরে থেকে কিভাবে ধরলো, যে আমি আর কি জোহরের নামাজের পরে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। তো ওয়াশরুমে কোন একটা কারণে ওয়াশরুমে না যে আমি আর কি মাদ্রাসার এরিয়া যেটা আছে সেটার বাহিরে যে আর কি বাথরুমে আমার কাজ শেষ করি। তো ওইখানে যে পরিটা ছিল সে আর কি তার যে চুল আছে সেই চুলটা ছেড়ে আর কি ওইখানে এবং তার কারণে আপনার উপরে এরকম করে। এখন আপনার কি কোনো প্রবলেম আছে? এখন প্রবলেম বলতে এরপরে প্রবলেম হয়েছিল যখন আর কি পীর সাহেব যখন ছাড়াইছিল, তো এরপরে আবারও আর কি ইফেক্ট করছে, আর কি সম্পূর্ণভাবে শেষ করতে পারে নাই। তো এরপর ইফেক্ট করছে এরকম যে আমি আর কি সেন্সলেস করে ফেলছি, যে আমি কি করতেছি না করতেছি, একটা বাচ্চার মতো আচরণ করতেছি। তো এরপরে তখন আবার পীর সাহেবের সাথে কন্ট্যাক্ট করে তখন দেখা গেছে যে আমাকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়েছিল আবারও। আচ্ছা, আর কি টঙ্গীর পরে আবার ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ঘটনা রাসেল ভাই, এটা হচ্ছে যে একজন ডাক্তারের কাহিনী। ডাক্তার সালাম ওনার নাম। উনি থাকতেন হচ্ছে আপনার ঢাকার একটু রিমোট এলাকায়, ঢাকার মধ্যে, ঢাকা থেকে একটু দূরে, যেটা আপনার ওই কি বলে জায়গাটার নাম, ওই সিলেট যাওয়ার পথে পড়ে ডেমরা, হ্যাঁ ওই এলাকাটাতে। এবং ওনার অফিস ছিল হচ্ছে আপনার ঢাকা মেডিকেলের দিকে আসতো উনি কাজ করতে। তো ওনার প্রতিদিন আসা যাওয়ার রাস্তাটার মধ্যে একটা অংশ ওনাকে মানে বেশ বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেত, ভিড় এবং অনেক কিছুর মধ্যে দিয়ে, এবং মাঝে মাঝে আস্তে আস্তে রাত হয়ে যেত, তখন ট্রান্সপোর্টেশন সমস্যা হতো। তো যেহেতু উনি মেডিকেলের ছাত্র ছিলেন এক সময়, এবং এইসব ব্যাপার অনেক উনি দেখেছেন, লাশ এবং অনেক কিছু, এইসব নিয়ে ওনার ভয় খুব একটা ছিল না, এবং উনি খুব একটা ভয়ও পান না কোনো কিছু। তো যাই হোক, যে জিনিসটা ওনার লাইফে একটা সারপ্রাইজ নিয়ে এসেছিল সেটা হচ্ছে এরকম একদিন, মানে তখন ছিল জানুয়ারি মাসে বেশ ঠান্ডা পড়েছে। তো উনি ওনার
মেডিকেল কলেজে উনি ডিউটি করছে এবং অনেক রাত হয়ে যায় আর কি, ডিউটি শেষ করতে করতে রাত প্রায় 2-2:30 বাজে। আচ্ছা। তো উনি একবার ভাবে যে আমি এখান থেকেই যাই, সকালবেলা যাই, কারণ তোমার যাওয়ার পথটা অনেক ডিস্টার্বিং, রাস্তাগুলো মানে ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না, এই হয় না, অনেক সমস্যা হয়। তো চিন্তা করতে করতে বাট এক সময় মনে হয় যে বাসায় চলেই যাই। উনি রওনা দেন এবং উনি খুঁজে খুঁজে কোনো মানে উনি চাচ্ছিলেন যে কোনো একটা যদি রিজার্ভ সিএনজি পান, সিএনজি করে মানে তখনকার বেবি ট্যাক্সি আর কি ছিল, বেবি ট্যাক্সি চলে যাবেন। বাট ওই সময় উনি রাতের বেলা কোনো কারণে বেবি ট্যাক্সি পান না। তো উনি শেষ পর্যন্ত একটা বাস পান, একটা বাস আসে, বাসে যাত্রী খুব কম, এরকম একটা বাসে উনি ওঠেন। ওঠার পরে উনি বাসের রাউটটাও ছিল ওইটা, তো নাকি ওনার ওই এলাকা দিয়ে নিয়ে যাবে আর কি। তো উনি ওঠেন বাসে, উঠে বাস চলতে থাকে এবং শীতের রাত, বেশ লক্কর ঝক্কর মার্কা মানে বাতাস ঢুকছে চারপাশ থেকে। এভাবে যেতে যেতে একটা জায়গায় উনি মানে ফাইন্ড আউট করেন যে বাসের কিছু ডিস্টারবেন্স হচ্ছে, ইঞ্জিন অফ হয়ে যায়, মানে আবার গিয়ারে ফেলে আবার স্টার্ট করে ড্রাইভার। আচ্ছা। এরকম করতে করতে একটা জায়গায় যখন, এবং এই যে মানে সমস্যাটা যে হচ্ছে, এই সমস্যাটা স্বাভাবিক কোনো সমস্যা না, সমস্যা না, রাইট। সো বাসের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আবার গিয়ারে ফেলে ড্রাইভার আপনার মানে বাইকটা মানে বাসটা স্টার্ট করছে। তো বাস এক সময় এরকম খেতে খেতে, দ্যাট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড মাথুয়াইল বা কোন একটা জায়গার নাম মনে পড়ছে। ওই জায়গাটা পার হওয়ার পরে বাসটা ঝাঁকি খেতে খেতে থেমে যায়, একা একাই। হ্যাঁ, বাস ঝাঁকি খেতে থেমে যায় এবং মানে ড্রাইভার এবং হেল্পার উনি মানে বেশ তটস্থ হয়ে যায় যে কি ব্যাপার, বাসটা এরকম থেমে গেল এবং ব্রেক করে দাঁড়ায় যায় রাস্তার পাশে। এবং ওইটা একটা হাইওয়ে টাইপের রাস্তা, সেখান থেকে মাঝে মাঝে কিচিৎ কদাচিৎ বাস যাচ্ছে আরো। তো উনি সেগুলো আবার আপনার লং ডিস্টেন্সের বাস, মানে ঢাকার বাইরে যায় আর কিরকম। তো উনি জিজ্ঞেস করেন যে কি হলো, বাস থেমে গেল কেন? উনি চিন্তায় পড়ে গেছেন, কারণ উনি জানে এই লং ডিস্টেন্সের বাস ওনাকে উঠাবে না ওখান থেকে এবং রাস্তায় কোনো ট্রান্সপোর্টেশনও নেই, সুতরাং এই বাসটাই ওনার ভরসা দেওয়ার জন্য। তো উনি ড্রাইভার কে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাস এরকম থেমে গেছে কেন? আর পিছনে যে যাত্রী আছে তারা কিন্তু কোনো সাউন্ডই করছে না, চুপচাপ বসে আছে 2-4 জন, তো মানে আর কি তাদের চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে না, লাইট বন্ধ। উনি জিজ্ঞেস করে যে কি ব্যাপার এরকম কেন? তো বাসওয়ালা বলে যে কি হয়েছে জানি না, আপনি বসেন, আপনারা আমি দেখি। বলে তার যায় বাস, যে ওনারা বাসের এটা ওইটা কল কবজায় নাড়তে থাকেই থাকে এবং বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে, বাস স্টার্ট হয় না। তো এক পর্যায়ে ড্রাইভার বলে যে বাস যাবে না, কোন একটা সমস্যা হয়ে যাবে ভিতরে ইঞ্জিনে, আপনারা নেমে যান। নেমে কোথাও তো বলে আমরা কোথায় যাব? উনি বলতেছে, কিন্তু ওনার বিহাফ আরো যারা মানুষ আছে কারো কিন্তু কিছু বলছে না। উনি বলে যে আমি যাবো এত দূরে, আমি এখান থেকে কিভাবে যাবো, এখানে রাস্তা নাই, মানে গাড়ি ঘোড়া নাই, রাত্রেবেলা। বলে আমি কি করবো, বাস নষ্ট হয়ে গেছে, আমাদের তো আসলে কিছু করার নাই। তো উনি বাস থেকে খুব রেগে নেমে যান আর কি। এবং উনি দেখে যে ওই বাসের থেকে উনি হেঁটে হাঁটা ধরেন ওই পথে। উনি চিন্তা করেন যে আমার আজকে কপালে ভোগান্তি আছে, হাঁটা ছাড়া কোনো গতান্তর নাই। তো উনি হাঁটতে থাকেন এবং উনি দেখে যে পিছন থেকে 2-1 যাত্রী নেমে হেঁটে ওনার দিকে 2-1 আসছে, কেউ ওদিকে মানে আবছা দেখা যাচ্ছে, আর শীতে একটু কুয়াশা পড়ে গেছে, ভালো মতো দেখাও যায় না। তো যাই হোক, উনি হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর চলে আসেন উনি। শীতের রাতেও ঘেমে গেছেন এবং ওই লং ডিস্টেন্সের লং রুটের বাস ছাড়া অন্য কিছু ওখানে নাই। তো হাঁটতে 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 উনি একটা জায়গায় যান, দেখে যে দূরে একটা ইসের মতো আর কি, ওই যে আপনার চায়ের দোকান আছে, কিন্তু ওখানে আলো নাই আর কি। কিন্তু মনে হচ্ছে মানে একজন রিক্সাওয়ালা বা রিক্সা রেখে চুবুথুবু হয়ে বসে আছেন। আচ্ছা। তো উনি ওখানে যান, যে ওই রিক্সাওয়ালাকে উনি জিজ্ঞেস করেন যে এই যে ভাই, মানে লোকটার গায়ের মধ্যেই দেওয়া, আপনার চাদরের মতো দেওয়া, এই যে ভাই আপনি যাবেন? বলে কোথায়? মানে লোকটা কোনো সাউন্ড করছে না, চুপ করে আছে। তো লোকটা একটু পর বলে কোথায় যাবেন? উনি চেহারা দেখতেছে না, বলছে কোথায় যাবেন? তো বলে যে আমি সামনে এই দূরবন্ধ যাবো, এরকম এরকম রাস্তা, ওই যে আমরা ওই কোনায়, যাবেন নাকি? ভাড়া নিয়ে চিন্তা করেন না, ভাড়া দিয়ে দিব। তো লোকটা বলে উঠেন, আর কোনো কথা বলে না, তাকে বলছে উঠেন, রিক্সা উঠেন। তো উনি রিক্সা উঠছেন, ওঠার পরে উনি রিক্সাটা চলা শুরু করছে এবং উনি রিক্সার মধ্যে বসে আছেন এবং রিক্সার উনি দেখতেছে যে ঠান্ডার মধ্যে রিক্সা চলতেছে এবং রিক্সার যে বাতাসটা উনি ফিল করতেছেন তো এমনি ঠান্ডায় ফিল করেন। উনি বুঝতে পারছেন বাতাসের গতিতে সামহাও রিক্সার স্পিড অনেক বেশি এবং ঝাঁকিটাও উনি ফিল করা শুরু করছেন, মানে বেশ লাইক একটা মানে স্লো ট্রান্সপোর্টেশন যদি বেশ জোরে যায়, রিক্সার তো ভিতরে কোনো সাসপেনশন নাই, বেশ ঝাঁকি খাচ্ছেন, খুব ঝাঁকি খাচ্ছেন। উনি ফাইন্ড আউট করলেন খুব স্পিডে চলতেছে রিক্সা। তো উনি তখন ওই লোককে বলেন যে এত জোরে চালাচ্ছে। লোকটা ওনার কথার কোনো উত্তরই দিচ্ছেন না, সে চালা যাচ্ছে। চালায় তখন উনি চিন্তা করলো লাস্টে যে আমার আসলে আমার ডেস্টিনেশনে পৌঁছানো দরকার, আমার তার সাথে ঝামেলা করে লাভ নেই। সেই
তো এক সময় রিক্সাওয়ালা কি করলো, একটা জায়গায় গেল, সেই জায়গায় রাস্তার পাশে একটা রাস্তার মতো আছে ছোট এবং মাঠের মতো, আর ওই সামনে আছে আপনার কি ফ্যাক্টরি ট্যাক্টরি কি এরকম। রিক্সা করছে কি টার্নে ওখানে নেমে গেছে। তো উনি তখন রিক্সাওয়ালারা বলতে, ভাই তুমি কোথায় নামতেছো? আমি সোজা বললাম, তখন ভয় ঢুকছে যে ছিনতাইকারী, চোর ডাকাত এরকম কিছু কিনা। তো রিক্সাওয়ালা কোনো কথা না শুনে ট্রেনে ওদিকে নামাইছে। উনি লাফ দিয়ে রিক্সার থেকে নামতে চেষ্টা করছে। উনি ফিল করলো যে উনি নামতে পারতেছেন, ওনার শরীর অসাড় হয়ে গেছে, নড়তে পারতেছেন না, নিজেকে অবস্থায়, এরকম একটা অবস্থায় উনি আবিষ্কার করছে এবং ওনার কোনো গতান্তর নাই। রিক্সাওয়ালাটা রিক্সা টেনে নিয়ে গেল, চালিয়ে নিয়ে গেল, নিয়ে যে একটা পুরানো ফ্যাক্টরি টাইপের ওখানে ছিল, সেখানে যে রিক্সাটা থামাইছে। থামানোর পরে উনি তাকায় দেখে যে রিক্সাওয়ালা রিক্সার সিটেই নেই এবং সে চোখের সামনে দিয়ে, হ্যাঁ সামনে দিয়ে, মানে উনি হঠাৎ তাকায় দেখে রিক্সাওয়ালা নাই। আচ্ছা। এবং তাকায় দেখে কিছু দূরে একজন দাঁড়ানো, ওই রিক্সাওয়ালাটাই দাঁড়ানো, গায়ের মধ্যে চাদর আছে। তো ওনাকে দেখে আস্তে করে চাদরটা সরায় ফেলছে এবং উনি যখন চাদর সরাইছে তখন দেখলো যে রিক্সাওয়ালার পুরো চেহারা বা এই অংশটার কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার একটা ঘন জিনিস। এবং আস্তে আস্তে ওনার চোখের সামনে দিয়ে ওই জিনিসটা মানে চলে গেল আর কি, মিলিয়ে গেল, বাতাসে হাওয়া হয়ে গেল। সো ওনার জন্য খুবই একটা মানে ভয়ের এবং ট্রমাটিক জিনিস ছিল। উনি এটা সহ্য করতে পারে না, যে বিইং এ ডক্টর ওনার কাছে এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার লাগছে। এবং উনি ওখান থেকে পালিয়ে যায় আর কি, দৌড়ায় পালিয়ে যায়। রাস্তা অনেক দূর কষ্ট করে আসে, বেশ কিছুদিন উনি জ্বরে সাফার করেন এবং ওখান থেকে ওনার এই প্যারানর্মাল ব্যাপারগুলো ওনার মাথার মধ্যে ঢুকে। তো ওনার ফ্যামিলি ওনাকে পরবর্তীতে করে যে কি ব্যাপার, যে এরকম একটা জিনিস হলো ওর সাথে, ঘটনাটা কি, এবং উনি নিজেও এই প্যারানর্মাল ব্যাপারগুলোতে বিশ্বাস করা শুরু করে তখন। তো সামহাও ওনার এক চাচা ছিল, তিনি হচ্ছেন আপনার একজন অ্যাস্ট্রোলজার ছিল, মানে অ্যাস্ট্রোলজারদের সাথে কাজ করতে, এবং উনিও অ্যাস্ট্রোলজার আর কি, মানে এই কাজগুলো করত। উনি তাকে একবার বুঝায় যে দেখো, দেয়ার আর মেনি থিংস যেটা তুমি বিশ্বাস করছো না বা তোমার নলেজে আসছে না বা তোমার কাছে মনে হচ্ছে যেটা ঠিক না, বাট এগুলো এক্সিস্ট করে। তুমি কোন একটা জিনিস দেখেছো, তোমার কোন একটা উনি কিছু হিসাব কিতাব করে বললো যে তোমার সাথেই বা তোমার ইসেই তুমি কোন একটা কিছুর মধ্যে দিয়ে গেছো। তুমি একবার চিন্তা করে দেখো তো, তুমি কি অমুক অমুক জায়গা দিয়ে গেছিলে নাকি? হ্যাঁ, মানে কিছু কিছু জায়গার কথা বলে, সেখানে কি তুমি এরকম কিছু দেখছিলা? তখন উনি মিলায়, তো বলে যে তুমি যে জিনিসটা এনকাউন্টার করছিলা সেটা কিন্তু তোমার সাথেই ছিল এবং তোমার পুরো এই ঘটনার জন্য কিন্তু সেই ইনভলভ ছিল, মানে তোমাকে এরকম একটা ইস্যু আসছে। এন্ড ইনফ্যাক্ট তুমি হয়তো কোনো রিক্সাতেই রাইড করো নাই, তোমাকে কেউ উড়াই নিয়ে ইলিউশন, কোন রকম ইলিউশন তোমার মধ্যে সৃষ্টি হয়েছে। তুমি কি চিন্তা করতে পারো? তখন উনি অনেক কিছু দেখছে, মিলায় দেখছে যে ওনার কিছু হয়, বাট উনি বেশ কিছুদিন মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলেন। উনি অনেকদিন জবে যান নাই, জব থেকে দূরে ছিলেন অনেকদিন। তারপর উনি আস্তে ধীরে আবার ঠিক হন, বাট নাও হি বিলিভস ইন লট অফ থিংস। সব প্রত্যেকটা জিনিস উনি বিশ্বাস করেন। এন্ড বিইং এ ডক্টর, মানে একজন ডাক্তার হবার পরেও তিনি যে সমস্ত ব্যাপারগুলো বিশ্বাস করছেন, তার মানে দেয়ার মাস্ট বি সাম প্রবলেম। এবং মানে যেটা তিনি ফেস করেছেন সেটা এতটা হালকা কোনো কিছু না। এবং উনি এরপরও উনি বলেছেন যে, আমাকে পরে আরো বলবেন যে উনি লাইফে আরো অনেক কিছু স্ট্রেঞ্জ ফিল করেছেন, যদি এরকম চাক্ষুষ এইভাবে দেখা না, বাট ওনার জীবনে আরো ফিল করার ব্যাপার ঘটেছে জীবনে, সেগুলো বলছে যে উনি পরবর্তী আমাকে। এবং অনেক মানুষই কিন্তু এই ব্যাপারগুলো ঘটার পরে কেমন যেন অস্বাভাবিক আচরণ করেন এবং যে অস্বাভাবিকতাটা হয়তো আজীবন তিনি বয়ে বেড়ান। হ্যাঁ, বয়ে বেড়ান। অনেকে মেন্টালি এই যে একটা ট্রমা মানুষের হয়, অনেকে ট্রমাটাকে নিতে পারেন না। রাইট। যিনি ঘটনা শেয়ার করেছেন উনি হোয়েলের সোনার সাউন্ড সম্বন্ধে উনি ওয়াকিবহাল, তো উনি জানেন ব্যাপারটা, সাইন্টিফিক লজিক গুলো উনি মিলিয়ে দেখানোর চেষ্টা করেছেন। সাইন্টিফিক্যালি উনি মিলিটারি এক্সারসাইজের ব্যাপারে চেষ্টা করেছেন, কাজ অনেক সময় সাবমেরিনের কিছু এক্সারসাইজ হয়, সেগুলোতেও কিন্তু সাউন্ড হয় বিভিন্ন রকম। এন্ড অলসো আপনার এই ওয়েলের সাউন্ড অনেক সময় হয়, বাট দিজ আর নাথিং সিমিলার, এরকম কিছু এখানে নাই। সিন্স আমরা দেখিনি, বাট স্টিল দেয়ার আর সার্টেন ইসলামিক অ্যান্সার্স ফর দিস। সেটা হচ্ছে যে ইসলামে কিন্তু বিশ্বাস করা হয় ইবলিস শয়তান ইসলামিক ওয়েতে জানতে চাচ্ছেন, যে ধর্মীয় জিনিস জানতে চাচ্ছেন না, ওনার জন্য হয়তো এই অ্যান্সারটা ঠিক না। একজন এইথিস্ট মানে কিন্তু উনি কিন্তু এটা বিশ্বাস করবেন না, বাট উড়িয়ে দেবেন। বাট আমি ইসলামিক সেন্সে যদি জানতে চাচ্ছি, যেন বলছি ইবলিস শয়তান, সেইটান ডাজ এক্সিস্ট। এটা অ্যাজ এ মুসলিম আমি বিলিভ করি, আদার যারা আছেন রিলিজিয়ন বিলিভ করেন, লাইক ক্রিশ্চিয়ানিটি, জিউইজম, ওনারা সবাই বিলিভ করে ইবলিস ডাজ এক্সিস্ট। এবং
ইবলিস এর যে সিংহাসন সেটাকে বলা হয় একটা পানি পরিবেষ্টিত অঞ্চলে, ঠিক আছে, চারিপাশে পানি। অনেকে এটাকে সন্দেহ করে, যেটাকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়, সেটা অনেকে আপনার বিশ্বাস করে যে এটা আমাদের এখানকার যে সমুদ্র আছে যেখানে আপনার ইন্দোনেশিয়ান আদার স্টাফ ওই বাট মোস্ট অফ দ্য কেসেস lots of jinns and ifrits, they have some sort of dominion in the water. এবং সমুদ্রে তাদের বিশাল কিছু ডোমিনিয়ন আছে। এবং অ্যাকচুয়ালি ইবলিসের রুলস বলতে কি, সে কিন্তু একটা রাজ্য, হি হ্যাজ এ মানে কি বলে, হি হ্যাজ এ কিংডম। মেনি সোর্সেস, এবং উনি যেটা বলছেন উনি ওটাকে অনেক ভাবে চেষ্টা করেছেন, অনেক ভাবে বোঝার, ইভেনচুয়ালি হি ফেলড, বাট মানে আসলে জিনিসটা ওইরকম জিন দিয়েই কিছুটা হওয়ার পসিবিলিটি হয়তো অবশ্যই থিংস লাইক দ্যাট। কারণ পানির উপরে কোনো আলো দেখা, এটা কিন্তু আমরাও দেখেছি ব্যাক ইন 2014 আই থিঙ্ক, আমাদের নিজের দেখা, বাট দ্যাট ওয়াজ নট এ ওশান, দ্যাট ওয়াজ এ রিভার, রাইট, পানির মধ্যে এটা দেখা গেছিল। জায়গাটার নাম এক্স্যাক্টলি যদি বলি তাহলে বলি সিরাজগঞ্জের কাছে একটা জায়গা, বাট বাট এই যে সমুদ্রের মধ্যে যে জিনিসটা, সমুদ্রে কিন্তু অনেক কিছুই হয়, এবং সমুদ্রের যে মিস্টেরিয়াস জিনিস, আমরা সমুদ্রের পুরোটা তো আমরা এখন পর্যন্ত এটা এক্সপ্লোর করতে পারিনি ফর দ্য জেনারেল বিং লাইক আস, আমাদের মতো সাধারণ মানুষ। অবভিয়াসলি দেয়ার আর পিপল পৃথিবীতে যারা আসলে এই জিনিসগুলো গবেষণা করে, and the governments who are actually who do lot of things, তারা অনেক কিছু জানে, তারা অনেক কিছু মিস্ট্রি গোপন করে রাখে, সো তারা জানে, বাট যারা এই গবেষণা করছে। বাট সমুদ্রের বেসিক জিনিসটা আমরা অনেকেই জানি না, যেমন আমরা এখনো মারমেইড রহস্য নিয়ে পড়ে আছি, অনেকেই মারমেইড রহস্যটা জানে না, ওয়াটার মারমেইডস। বাট অ্যাজ পার মুসলিম থিং উনি যেটা জানতে চেয়েছেন, ইসলামিক ওয়েতে এগুলো সবই ক্লিয়ার। মারমেইডস আর অলসো সোর্ট অফ এ জিন, এক ধরনের জিন যারা এক ধরনের পানির পাশে থাকে, তারা দেখতে খুবই কুৎসিত, কিন্তু তাদের একটা ক্ষমতা আছে মানুষকে ডিসগাইজ করা, মানে সে মানে তার চেহারা চেঞ্জ করে সুন্দর হিসাবে অ্যাপিয়ার হওয়া, সো থিংস লাইক দ্যাট। এবং এই পানিতে আলো ওঠানামা, এটা হচ্ছে, এটা অনেক নাবিকেরও অনেক বর্ণনা আছে, আপনারা যদি একটু পড়ে থাকেন আগে দেখবেন যে নাবিকদের বলা আছে যে সেই সময়কার নাবিকরা যখন চলাফেরা করতো, অনেকেই দেখতো পানি থেকে আলো উপরে উঠছে, নামছে। হ্যাঁ, এবং এটা তো আর সেই আপনার না ওই উত্তর মেরুনা যেখানে অরোরা দেখা যায় সেরকম কিছু না, এটা হচ্ছে পানির উপরে সলিড ওয়াটার। এবং একটা জিনিস জানতে পারলে ভালো হতো ওনাদের কাছে, যে ওনারা যে জায়গাটায় গিয়েছিল সেই জায়গায় সচরাচর ক্যাম্পিং হয় নাকি, এটা মানে আর কি ওনারা খুব আগ্রহ করে গিয়েছিল। যেমন আমরা যেসব জায়গায় যেতাম আগে, যেমন বেয়ার মাউন্টেনের এমন অংশে যেতাম, বা দেখা যেত যে এভারগ্লেডস এর এমন জায়গায় যেতাম যেখানে মানুষজন খুব একটা থাকে না, যাওয়া আসা কম। তো যদি মানুষের পদচারণা কম থাকে, এই ধরনের জিনিস দেখা খুবই স্বাভাবিক। রাইট, রাইট। সো আপাতত আমি আসছি পুরান ঢাকা থেকে। জি। তো ভাইয়া এই স্টোরিটা আম্মুর থেকে কালেক্ট করা। জি। তো ওনাদের সময়ে তো অনেক আগে, জি, আম্মু, নানা ভাই, নানু সবাই মিলে, খালামুনিরা মিলে বিয়ে একটা অনুষ্ঠানে বিয়ের দাওয়াত খেতে গেছে। জি। তো এখনকার যে কমিউনিটি সেন্টার গুলো আর ওই টাইমের কমিউনিটি সেন্টার গুলো অনেক ডিফারেন্স ছিল, সেম না। জি। ওই টাইম গুলোতে ওনাদের বাচ্চাদের খেলার জন্য একটা আলাদা স্পেস, খেলার জায়গা ছিল। তো আম্মুরা, খালামুনিরা সবাই গেল, যেখানে খেলতেছিল জায়গাটা একটু গাছ টাছ জঙ্গলের মতো ছিল। তো আসলো বিয়ের দাওয়াত খেয়ে যখন বাসা আসলো, তখন থেকে আসলো ঘটনাটা শুরু। জি। তো সবাই, নানা ভাই নানু ঘুমাতো 2 তলায়, আর আম্মুরা খালামুনিরা ঘুমাতো 1 তলায়। তো হঠাৎ করে রাতের বেলা গেট নক করছে, 3টা বাজে গেট নক করছে। নানু গেটের বাইরে আম্মুকে ডাক দিতেছে হঠাৎ করে। তো আম্মু বলতেছে কে কে? তো নানু বলে যে আমি গেট খোল। তো আম্মু বলতেছে যে আপনি এত রাতে কেন আসছেন? তো বলতেছে ওর বাথরুমে যাবি না, ঘুমায় গেছিস, বাথরুমে তো যাস নাই। তো আম্মু বলতেছে না, আমি বাথরুমে যাবো না। তারপর নানু জোর করে একরকম গেট খুলে আম্মুকে বের করে বাথরুমে নিয়ে যায়। আর যে উনাদের বেডরুম আর ওয়াশরুমের মধ্যে একটু হেঁটে যেতে হতো, মাঝখানে জায়গা ছিল। তো বাথরুমে যখন মাম ঢুকার পরে গেট বাইরে থেকে লাগাই দেয় সাডেনলি। তখন মা ভয় পায় চিল্লাচিল্লি করে বলতেছে
আমি গেট খুলেন কি করতেছেন, গেট লাগাই দিলেন কেন বাইরে থেকে। ঠিক এতটুকু বলার পরই আম্মির চোখ যখন ওই বাথরুমের যে ইগুলো থাকে, তাকগুলো থাকে, যেখানে আমরা সাবান টাবান রাখি, তো ওখানে তাকা দেখে খুবই কুৎসিত নোংরা একটা অবায়ব, পুরা শরীর লোমশ। ওনার চোখ দেখা যাচ্ছে, চোখগুলো খুব লাল লাল, খুবই ভয়ঙ্কর, মুখ দিয়ে ডিসক্রাইব করার মতো না। আম্মুর দিকে তাকায় খুব নোংরা ভাবে, খুব কুৎসিত ভাবে হাসতেছিল। ভয়, আমি তখন একটু সাহস, পুরো ঢাকা মানুষ তো একটু সাহস দেখাই, গেট নক করছে, বাইরে দিছে, গেট খুলেন করতে করতে আল্লাহর রহমত নাকি কোনো মতে গেটটা খুলছে। গেটটা খুলে আম্মু দিছে এক দৌড় দিয়ে দুতলায় নানা ভাই নানুর ঘরে গেট বাড়িতেছে। তো নানা ভাই নানু গেট খুললো। গেট খোলার পরে মমের ফার্স্ট কথা ছিল, আপনি এইভাবে আমাকে গেট লাগে কই চলে গেলেন, গেট লাগা দিলেন কেন বাথরুমের মধ্যে ঢুকা? তো নানা ভাইয়ের দিকে তাকে বলতেছে, কই আমি তো গেট কোনো লাগাই টাগাই নেই। তো বলে, হ্যাঁ আপনি তো এটা করছেন, আর এত তাড়াতাড়ি শাড়ি বদলাইলেন কেমনে? আপনি একটা সাদা শাড়ি পরা ছিলেন, এখন আবার এই শাড়ি এত তাড়াতাড়ি কেমনে পরলেন? তখন উনাদের বুঝতে দেরি হলো না যে এটা কি। তো সাথে সাথে আমাদের এখানে ভয় পেলে খুরচুন গরম করে ওটার মধ্যে লবণ দিয়ে জিবলার মধ্যে দেয়, ভয় বলে কমে। রাতে এটা করা হলো, সকালে ওস্তাদজি খবর দেওয়া হলো যে কি নাকি এরকম হলো। ঘটনাটা ব্যাখ্যা করা হওয়ার পরে ওস্তাদজি আমার সাথে কথা বললো, আর উনি উনার মতো করে তারপরে হুজুর যেটা বললো যে যা আসছিল ওই বিয়া বাড়ির ওই যেখানে খেলতে গেছিল ওইখান থেকেই আম্মুর সাথে করে আসছে জিনিসটা। আর এটা আম্মুর কপাল, নইলে আল্লাহর রহমত যে বাইচা গেছে, নইলে যারা আসছিল খুব ক্ষতি করার জন্য আসছিল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিশির বলছি, আমি উত্তরা 9 নম্বর সেক্টর থেকে এসেছি। সবাইকে শীতের শুভেচ্ছা। এবং এই প্রথম বাবু ভাইকে আমি সরাসরি অ্যাড্রেসিং গুলো করতে দেখলাম। আসলে আমি অনেক লাকি, কারণ ওনার স্পিচিং গুলো আমি শুনতাম আগে অন ইয়ারে, বাট এই প্রথম আমি ওনাকে সরাসরি দেখলাম এবং ওনার অ্যাড্রেসিং গুলো শুনছি। আসলে আই এম রিয়েলি লাকি দ্যাট আই গেট হিম ইন পারসন। এনিওয়েজ, আমার যে ঘটনাটা, এটা আমার অফিসকে মূলত কেন্দ্র করে ছোট একটি ঘটনা। সেটা আমার অফিস নরমালি শুরু হয় 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো আমি বের হই, যেহেতু একটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তো এখানে আমাদের অফিসের পরেও কিছু সময় স্টে করা লাগে, আচ্ছা, হয়তোবা ঘন্টাখানেক বা এই সময়। তা এখন আমার যে ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করছি, এটা হচ্ছে ঠিক 1 মাস আগের ঘটনা। তখন দিনটা ছোট হয়ে আসছে এবং তখন 5:15 কি 5:30 আজান দেয়, এরকম মাগরিবের আজান। তা আমি অফিস শেষ করার পরে, মূলত আমাদের অফিস এটা একটা লিয়াজ অফিস, এখানে পিপল ক্রাউড একটু স্বাভাবিক অফিসের চেয়ে একটু কম। তো আমাদের 4-5 জন যারাই আমরা আছে, আমিও সিনিয়র হিসেবে ওইখানে হয়তো কিছুক্ষণ বেশি স্টে করি। তো আমি মাগরিবের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরপরই হঠাৎ করেই আমি আমার রুমে ল্যাপটপে বসে কাজ করতেছি, হঠাৎ করে দেখি যে পাশ থেকে অনেক জোরে আমাদের একটা স্টোর রুম আছে, যদি এটা 2400 স্কোয়ার ফিটের একটা জায়গা, কিন্তু আমার রুমটা থেকে একদম পাশেই স্টোর রুমটা। এইখান থেকে প্রচুর জোরে আওয়াজ শোনা যাচ্ছে, অনেক জোরে জোরে ঠক 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 এরকম আওয়াজ শোনা যাচ্ছে। এমন মনে হচ্ছে যে ওইখানে কাজ করতেছে, রিনোভেট করতেছে কোনো একটা কিছু। তো ফাইনালি প্রায় এটা 5 থেকে 7 মিনিট 10 মিনিটের মতো এটা এক্সিস্ট করছে এই ঘটনাটা। এবং এটা এর আগেও 2-3 বার আমার কানে আসছে এবং আমার অন্যান্য কলিগরাও এই সেম জিনিসটা এক্সপিরিয়েন্স করছে। তো আমি হয়তোবা মনে করছি যে এটা শালম ভাই আমাদের অফিসের কনজারভেন্সি আছে, উনি হয়তোবা এই ব্যাপারটা কোনো একটা কিছু করছে বা উনি কোনো রিনোভেশনের কাজে জড়িত সন্ধ্যার সময়। তো পরের দিন আমি জিজ্ঞেস করলাম ওনাকে সকালবেলা অফিসের সময় যে আপনি কালকে সন্ধ্যার সময় কোনো রিনোভেশনের কোনো কাজ করছেন কিনা। তো উনি পরে বললো, না আমি এই ধরনের কোনো রিনোভেশন কালকে আমি ছিলামই না, আমি অন্যদিকে ছিলাম। যাই হোক, তো উনি পরে বাইদা ভাই কথা প্রসঙ্গে উনাকে জিজ্ঞেস করলাম যে কালকে এই ধরনের আওয়াজ শুনলাম, এবং এর আগেও আমরা কিছু কিছু ঘটনা এক্সপিরিয়েন্স করছি রাসেল ভাই। সেটা হচ্ছে আমরা যখন অফিসে বসতাম, মাগরিবের আজানের ঠিক পরপরই ছাদের উপরে, আমাদের অফিসটার ইমিডিয়েট ছাদের উপরে কিছু আওয়াজ শোনা যেত, খটখট খটখট, বা আপনার আসবাবপত্র টানতেছে, বা এরকমও শোনা যেত যে উপর থেকে কেউ লাফাচ্ছে, থপ 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 এরকম করে লাফাচ্ছে। এবং আবার এরকম মনে হতো যে ছাদের উপরে, ছাদটা কিন্তু পুরোটা বন্ধ আসল ভাই, এবং ওই ছাদ বন্ধ এরকম যে ওই ছাদের উপর কোনো লোকজন যায় না। এটা দোতলা বাড়ি, আমাদের দোতলায় আমাদের অফিস, নিচতলায় আরেকটা অফিস, রিয়াজ অফিস আছে।
তো যেহেতু ছাদের উপরে কোনো লোকজন যায় না, স্বাভাবিক ওইখানে আওয়াজ হওয়ার কথা না, কিন্তু আমরা প্রায় সন্ধ্যার সময় দেখতাম যে থপ 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 এরকম আওয়াজ হয়, এবং মনে হইতো যে উপরে কোনো একটা পার্টি চলতেছে, কোনো একটা বিশেষ কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এক্স্যাক্টলি। এবং আমরা সন্ধ্যার সময় প্রায় আমি ম্যাক্সিমাম সময় আমি অফিসে থাকতাম, এবং মাগরিবের নামাজের পরপরই আমি অফিসে বসতাম, এবং আমার অফিসে তখন হয়তো বা 2-1 লোক থাকতো, সবসময় একটু নীরব থাকতো, যদিও খুব প্রম্পট লোকেশন অফিসটা, কিন্তু ওই এরিয়াটা খুব নীরব একটু এরিয়া। এবং আমি নাম বলবো না, আমার ঠিক অপোজিটেই আপনার বেশ বাংলাদেশের রেপুটেটেড একটা ডেভেলপার কোম্পানি, ওরা ডেভেলপ করছে একটা ফ্ল্যাট ফুল কমপ্লিট 8 তলা বিল্ডিং। কিন্তু আমরা এই পাশে আমার অফিসের সামনেই একটা করই গাছ আছে, এবং ঠিক সামনে আমরা কিছু কুকুর, সব সময় কুকুর থাকবে, এবং ওইখানে একটা সিকিউরিটি আছে ইজাজ নাম। ওই সিকিউরিটি করে কি আপনার কুকুরগুলাকে সে প্রায় সময় ওই কিছু একটা করে, বা কুকুরগুলা সবসময় তার আশেপাশে থাকে। এবং আমি একদিন আমাদের এক ফাইন্যান্সে জব করে এক আপু আছে, রুকসানা আপু, উনি তেলের পিঠা নিয়ে আসছে। উনি তেলের পিঠাটা আপনার এই কনফারেন্স রুমের ঠিক পাশেই জানালার পাশেই করে গেছে, নিচে কুকুরগুলা। তো উনি চুল ছাড়া অবস্থায় উনি নর্মালি পিঠাটা খাইছে, দুপুরে লাঞ্চের পরই উনি পিঠাটা খাইছে। খাওয়ার ঠিক আধা ঘন্টা পরেই উনার পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা, মানে যেটা বলার বাহিরে। উনি ব্যথার চোটে এমন অবস্থা, উনি পরে আমাদের ওই মিস্টার লিভ ছিল, উনি আমাদের কান্ট্রি ম্যানেজার, ওনাকে ইমার্জেন্সি লিভ নিয়ে উনি চলে গেছে, মেডিকেল লিভ নিয়ে। এবং আমরা সন্ধ্যার সময় জানতে পারি যে উনি বাসায় যাওয়ার পরে ওনার বমি হয়েছে, এবং উনি ব্যথার চোটে মনে করছে হয়তো বা কোনো মেইলি প্রবলেম, কিন্তু গাইনি স্পেশালিস্টের কাছেও গেছে, বা আমাদের বাংলাদেশ মেডিকেল ওইখানে ডক্টর আছে ওনাদের পরিচিত গেছে, এবং টানা 3 দিন উনি ওনার মাকে বাড়ি থেকে নিয়ে আসছে, কিন্তু কোনো ডাক্তারের কোনো সলিউশন ফাইনালি কোনো কিছুই হয়নি, নাথিং। তারপর কি হলো, 4 দিনের দিন উনি ওনার মা সহ, এখানে কবিরাজ ছিল একজন, ওই কবিরাজ ওনাকে পানি পড়া দেওয়ার পরে, ওই পানি খাওয়ার পরে, এবং উনি কাঁচা কলা পড়া যেটা, এবং কাঁচা কলা পড়া উনি সকালবেলা খালি পেটে ওই কলা খাইছে, খাওয়ার পরে ওনার বোধহয় ওই দিন উনি ঘুমাইতে পারছে। এটা একটা মানে খুব রিসেন্ট একটা মারাত্মক একটা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ ঘটনাটা শুনে আসি, একটু ছোট হবে ঘটনাটা, যেহেতু টাইম বেশি নেই, তারপরেও একটা ভালো ঘটনা আমরা শুনতে চাই। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে উত্তম কুমার নামে। জি, সে আপনার থাকে হচ্ছে ঢাকার বাইরে। জি, তার কাহিনী, সে যখন নাকি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে সে সময় কাহিনী, জি, আজ থেকে প্রায় 5-10 বছর আগে। জি, যাই হোক, তো উত্তম কামাররা থাকতে হচ্ছে বেশ গ্রামে আর কি। সেই গ্রামটা মোটামুটি আন্ডার ডেভেলপ ছিল। আচ্ছা, সেখানে বিদ্যুৎ বা এগুলো ছিল না আর কি, এরকম একটা জায়গা। এবং ওখানে রাতের বেলা সবাই আর্লি ঘুমিয়ে পড়তো। আচ্ছা, কাহিনী বলার কারণ হচ্ছে কাহিনীর অংশ এটাই। সো উত্তমরা ওখানে থাকতো, তার এক চাচা ছিল, মানে কাকা বলে তারা, মানে খুব হাঁপানির অসুখ ছিল তার। আচ্ছা, এবং সে অসুস্থ ছিল, কাশতো, শ্বাসকষ্ট হতো, মাঝে মাঝে মরি অবস্থা হয়ে যেত, বাট তারপরও তারা তাকে আবার সুস্থ হয়ে যেত আর কি। আচ্ছা, তো একদিন রাতে ওরকম শীতেরই রাত ছিল গ্রামে, এবং বেশ আপনার শীতের সময় তার হাঁপানির প্রকোপ খুব ওঠে। তো তার কাকা খুব অসুস্থ হয়ে গেছে, এবং সন্ধ্যার থেকে খুব মানে নরম অবস্থা, এবং তার বিছানা থেকে উঠতে পারছে না, হাঁপানির রোগ। তাকে লেপ চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, এবং ওরা চেষ্টা করছে রুমের ভিতরে যত রকম একটু আলো টালো জ্বালিয়ে একটু গরম রাখা যায় রুমটাকে, এরকম একটা অবস্থা। তো এরকম রেখে তারা বাসায় বসে আছে, এবং উত্তমকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে ছোট মানুষ, তুমি তোমার কাকার আশেপাশে থাকো, তার যখন খারাপ অবস্থা হয়, পানি যেতে পারে, কোনো সমস্যা হতে পারে, তুমি তাকে দেখবে। তো যাই হোক, এরকম একটা সময় তো ও কাকার পাশে বসে আছে, কিছু করার নেই, এবং ওখানে বিজলি বাতিও নেই। ও বসে ওই আলোর মধ্যে বসে একটা গল্পের বই পড়ছে আর কি। তো এরকম সময় দেখে এক সময় কাকা কাশি শুরু করলো, কাশতে বললো যে আমাকে বাথরুমে নিয়ে যায়। তো উনি চিন্তা করলো যে আমার এখন এই রাতের বেলা ওনাকে নিয়ে যাব, বাইরে উনি উঠতে পারে কিনা। তারপর অনেক করে সে তার কাকাকে ধরে উঠালো, উঠে দেখে যে যখন সে তার কাকাকে নিয়ে যাচ্ছে, বেশ আপনার কাকা কাঁপছেন, থরথর করে কাঁপছেন, এবং শ্বাস জোরে জোরে নিচ্ছেন, খুব খারাপ অবস্থা। তো উনি বলতেছে, কাকা ঠিক আছে, তোমার আর কিছু লাগবে, মালিশ করা লাগবে? বলেন আমার বাথরুমে নিয়ে যান। তো উনি কষ্ট করে উত্তম
তার কাকাকে টেনে টেনে মানে অনেক কষ্ট হচ্ছে নিয়ে বাথরুমের দিকে যাচ্ছে। তো বাথরুমে গেল, কাকাকে বাথরুমে ঢুকাই দিয়ে সে ভেতরে বাইরে এসে দাঁড়ায় আছে। তো ভেতরে মানে ওয়েট করতেছে কাকা কখন শব্দ দিবে, কি করবে তখন আর কি। তো বসে আছে, হঠাৎ সে শুনতে পাচ্ছে তাদের বাথরুম যেটা ছিল ঘরের পাশ থেকে একটা হাঁটার রাস্তা ছোট, বেশ কিছু দূর দিয়ে আপনার বাথরুম, ওখানে বাথরুম গুলো ঘর থেকে একটু দূরেই রাখা হয়। আচ্ছা, যদিও তাদের নাকি খুব ভালো পাকা বাথরুম ছিল বাইরে। তো হঠাৎ করে শুনতেছে ওদের ঘরের এই সাইড থেকে, মানে যেখানে ওদের একটা রান্নাঘর আছে সেখান থেকে একটা মানে হাসি শব্দ করে হাসতেছে, এবং বেশ বৃদ্ধ টাইপেরই গলা, একজন মানুষ হাসতেছে, হাসিটা কেমন টেনে টেনে হাসি। আচ্ছা, হ্যাঁ, এবং ও কনফিউজ হয়ে গেল যে কি ব্যাপার। এবং গ্রাম খুব কুসংস্কারশূন্য জায়গা ছিল তখনকার সময়, এখনো হয়তো আছে অনেক জায়গা যেগুলো আন্ডার ডেভেলপ প্লেস। তো অনেক কিছুই মানুষ শুনে, এখনো চিন্তা করছে কি হাসতেছে, এরকম হাসার কোনো কথা না। তার বাবা মা যেটা আছে তারা বাড়ি মানে যে বাসাটা তার বেশ দূরে, ওখান থেকে হাসির আওয়াজও আসার কথা না। এবং কাকা তো বাথরুম, অসুস্থ মানুষ, সে হাসবে কেন, আর সে আসবে আরেকটা অপোজিট ডিরেকশন। তো খুব কনফিউজ হয়ে এবং ভয় পেয়েছে সে থরথর করে কাঁপছে, তার গায়ের মতো শাল পরা। সে আস্তে আস্তে করে হাসির উৎসের দিকে যাচ্ছে, দেখে যে হাসির শব্দটা বাড়তেছে। তো যখন সে ওই বাঘটা পার হয়ে ওখানে সামনে বেরোলো উঠানের মতো জায়গাটায়, দেখে যে ওই রান্নাঘরের যে দোরগোড়া সেখানে তার কাকা বসে আছে, এবং তার চুল এলোমেলো, গায়ের মধ্যে চাদর নাই, এবং তিনি হাসতেছে। এসে বলে, উত্তম রে, তুই চলে যা, সবাইকে খবর দে, আর আমিও চলে যাচ্ছি। তুই সবাইকে খবর দে, আমিও চলে যাচ্ছি। যেখানে রেখে আসলো সেখানে না, রেখে আসছে বাথরুমে, এবং সে বাইরে বসে আছে। ওর মানে শীতের দিনও সে দরদর করে ঘামা শুরু করছে। এই যা কাকাকে তার ভয়ঙ্কর লাগতেছে, আমি চলে যাচ্ছি, তুই সবাইকে খবর দে। তো ও আবার তখন সাহস করে বলছে, তুমি কোথায় চলে যাচ্ছ? তখন তাকে বলছে চুপ, মানে খুব কড়া কড়া চুপ বলে চাচা হেঁটে উল্টা দিকে হাঁটা দিছে। সে দেখছে চাচা হেঁটে চলে যাচ্ছে তাদের বাড়ির সীমানা পার হয়ে। একসময় সে দিল যে তার চাচা বেশ দ্রুত লম্বা লম্বা পা ফেলে দৌড় দিয়ে মারতে চলে গেল। ও ওখানে স্থবির হয়ে বসে আছে। বসে থেকে একসময় সে ভয় তার বাবাকে ডাকা শুরু করে, চিৎকার করে ওর বাবাকে নিয়ে আসে। ডাকার সময় বাবা বেরিয়ে আসে, বাসার ভেতর থেকেই বেরিয়ে আসে, এবং এসে জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে কাকা চলে গেছে। কোন দিকে? বলে এদিকে। তো বাবা বলে এদিকে কোথায় যাবে, দূরে ক্ষেত, ক্ষেতের পর নদীর দিকে। তারা তোর কাকা কই গেছিল? বলে বাথরুমে গেছে। বাথরুমে যে দেখে লোকটা মরে পড়ে আছে বাথরুমে। আচ্ছা, ওকে। সো এটার ব্যাখ্যা আমি হয়তো এইভাবে দিতে পারি যে ওই ভদ্রলোকের সাথে সবসময় আমাদের সবার সাথে একটা কারিন থাকে, জিন থাকে। হয়তো সেই জিনটা তাকে ছেড়ে ওই সময় চলে গেছে, এবং যাওয়ার সময় উত্তমকে একটা দেখা দিয়ে গেছে। যা একটু আগে আমরা একটা ঘটনায় পড়ছি, ছোট একটা বাচ্চা যে হ্যারিকেন করে দিয়েছে, এবং তারপরে সেটা আগুনের গোলা বের হয়ে গেল। এই যে এইরকম ভাবে। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কামিং। অ্যান্ড